ম্যাম এসব কি করছেন? ম্যাম আমাকে যেতে দিন প্লিজ। ম্যাম প্লিজ আমার কাছে আসবেন না, আমি বসকে বলে দিব কিন্তু। ওলে ওলে আমার কিউট বাবুটা আমার আব্বুকে বলে দিবে তাই। প্রিয়াঙ্কা কথাগুলো বলে আব্দুলকে ধাক্কা দিয়ে ফেলে দিল খাটের উপরে। আব্দুল ভয়ে ঢোক গিলতে লাগলো। প্রিয়াঙ্কা আব্দুলের দিকে এগিয়ে আস্তে আস্তে ঠোঁট কামড়াতে লাগলো। আব্দুল বলে ওঠে, ম্যাম প্লিজ আমার কাছে আসেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। এসব করা পাপ। আপনার তো হবু স্বামী আছে, তার সাথে বিয়ে হয়ে গেলে আপনি তাকে বিয়ে করে নিয়ে যা ইচ্ছা করেন। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি গুনার কাজ করতে পারবো না। ওলে ওলে বাবুটা, ওকে চলো তাহলে তোমাকে বিয়ে করে নেই, তাহলে তো আর পাপ হবে না। অসম্ভব, আমি অন্য কাউকে। আব্দুল আর কিছু বলতে যাবে সাথে সাথে প্রিয়াঙ্কা পা ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। হাত ধরে টানতে লাগলো। আব্দুল ধাক্কা দিলে প্রিয়াঙ্কার রাগ হতে লাগলো। আব্দুল পালাতে গেলে প্রিয়াঙ্কা বাহিরে বডিগার্ডদের হুঙ্কার দিয়ে বলল, এক্ষুনি আব্দুল সেফকে ধরো আর তাড়াতাড়ি করে নিচে নিয়ে আসো। আব্দুল দৌড়াতে লাগলো। আব্দুলের পেছনে পেছনে সবাই দৌড়াতে লাগলো। প্রিয়াঙ্কা লিফটে উঠে নিচে চলে গেল, গাড়িতে উঠল। এদিকে আব্দুল দৌড়াতে দৌড়াতে সিঁড়ি থেকে পড়ে যেতে নেবে, সাথে সাথে নীলা ধরে ফেলল। আব্দুল বলে, নীলা ছাড়ো, আমাকে এখান থেকে পালাতে হবে। কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছ কেন? কি ব্যাপার? ম্যামের গাটা তোমার পিছু নিয়েছে কেন? জান এখন বলতে পারবো না, তুমি থাকো, আমি পরে বলবো। আব্দুল দৌড়ে পালাতে লাগলো। গার্ডরা গিয়ে আব্দুলের পা বরাবর সোজা লাঠির ঢিল দিলে লাঠির সাথে বেঁচে আব্দুল পড়ে গেল। উঠতে যাবে সাথে সাথে সব গার্ড আব্দুলকে ধরে ফেললো। আব্দুল ছোটার চেষ্টা করতে লাগলো। আব্দুলকে জোর করে নিয়ে যেতে লাগলো। গাড়ির কাছে নিয়ে গেলে দরজা খুলে ভেতরে ঢুকে দিয়ে দরজা লাগিয়ে দিল। প্রিয়াঙ্কা গাড়ি চালাতেই ইশারা করলে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আব্দুল বলতে লাগলো, ম্যাম আমার সাথে এমন কেন করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? ম্যাম প্লিজ আমাকে যেতে দেন, আমার অনেক কাজ আছে, প্লিজ ছেড়ে দেন আমাকে। আমার কাজটা সবার আগে, ওইসব পরে করো। কোথায় নিয়ে যাচ্ছেন? গেলে বুঝতে পারবে। আব্দুল আকুতি মিনতি করতে লাগলো। প্রিয়াঙ্কা আব্দুলের কোনো কথা না শুনে একটা জায়গায় থামালো। আব্দুল গাড়ি থেকে নামলে পালাতে যাবে, পেছনে গার্ডরা সব দাঁড়িয়ে আছে। আব্দুল ভয়ে প্রিয়াঙ্কার সাথে সামনে এগিয়ে গেলে সাইনবোর্ডে লেখা দেখে আব্দুল ভয়ে বলল, ম্যাম কাজী অফিসে কি করবেন? ম্যাম আমি বাসে যাব, এইটা আমি করতে পারবো না। কেন পারবে না? তোমাকে করতেই হবে। আমি তোকে মন থেকে চাই, আর আমার আগে অন্য কেউ তোমাকে পেয়ে যাক, আমি এটা তো হতে দিতে পারি না। ফাজলামির একটা লিমিট থাকে। আপনার হোটেলে সেফ বলে আপনি যা বলবেন তাই আমাকে মেনে নিতে হবে নাকি? দেখেন আমাকে ছাড়েন, না হলে আমি কিন্তু। কি করবে? আব্দুল কিছু বলতে পারল না। গার্ডরা আব্দুলকে ধরে নিয়ে যেতে লাগলো। আব্দুল নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ভেতরে নিয়ে গিয়ে চেয়ারের সাথে শক্ত করে ধরে থাকলো। আব্দুল এক পর্যায়ে প্রিয়াঙ্কার পায়ে ধরতে লাগলো। প্রিয়াঙ্কা কোনো কথা না শুনে কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলল। জোর করে বিয়ে করতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হলে আব্দুল রাগে বলল, বিয়ে তো হয়ে গেছে, এখনো ধরে আছোস কেন? ছাড়, না হলে খুন করে ফেলবো তোদের। ওলে ওলে আমার সোনাটার কত রাগ। জাস্ট সেট আপ, একদম আমাকে সোনা বলবেন না। আপনাকে দেখলে আমার ঘৃণা লাগে। আপনার আমি কত ছোট হব? আপনার রুচি এত খারাপ যে আমার মতো ছেলের প্রেমে পড়েন, আবার জোর করে বিয়ে করলেন। বিয়ে করেছেন দেখে আপনার কথা আমার শোনা লাগবে নাকি? কখনোই না। আমি আপনার হোটেলে আর চাকরি করব না। গুড বাই। আব্দুল চলে যেতে নিলে গার্ডরা ধরতে যাবে, সাথে সাথে আব্দুল এক ঘুষি দিয়ে বলল, সামনে থেকে যা, না হলে হাত পা ভেঙে দিব। আব্দুল এমন করতে পারো না, আমি তোমাকে ভালোবাসি। এর জন্য তোমাকে জোর করে বিয়ে করছি, যাতে সারা জীবন আমি তোমার সাথে থাকতে পারি। জোর করে বিয়ে করলে আর ভালোবাসা প্রমাণ হইল নাকি? আপনি কখনোই আমাকে ভালোবাসেন নাই। আপনার এইটা ভালো লাগা, যেটা ভালোবাসা ভাবছেন, ভালো লাগা কেটে গেলে পরে ছুঁড়ে ফেলে দিবেন। আপনাদের মতো বড় লোকের অভ্যাস তো এইটাই। একজনকে ধরবেন, ভালো না লাগলে লাথি দিয়ে সরিয়ে দিবেন। আব্দুলের কথা শুনে প্রিয়াঙ্কার খারাপ লাগলো। প্রিয়াঙ্কা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আব্দুল রেগে ওখান থেকে চলে গেল। আব্দুল সোজা রিস্কায় উঠে বাড়ির দিকে যেতে লাগলো। প্রিয়াঙ্কা কান্না করতে করতে গাড়িতে গিয়ে উঠল। আর এইদিকে আব্দুল বাড়িতে গেলে অসুস্থ মাকে দেখে আব্দুল ওর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লে আব্দুলের মা বলে ওঠে, আব্দুল, বাবা আমার,
কি হয়েছে তোর? তুই ঠিক আছোস বাবা? মা, আমি চাকরিটা করতে পারবো না। আমি চাকরি ছেড়ে দিব। কি বলছিস? এইসব চাকরি ছেড়ে দিবি মানে? তোর মাথা ঠিক আছে? এখন কত টাকার প্রয়োজন, আর সেখানে তুই কিভাবে চাকরি ছেড়ে দিবি? আর ছোট বোনের বিয়ে দেওয়া লাগবে, কত টাকার প্রয়োজন। এখন চাকরি ছেড়ে দিলে না খেয়ে মরা লাগবে। আব্দুল কথা ঘুরিয়ে বলে। মা, খাবার খাইছো? খামু, আতিয়া বাড়িতে আসুক। আচ্ছা, তুমি থাকো, আমি খাবার নিয়ে আসছি। আব্দুল রুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে লুঙ্গি পরে নিল। বাহিরে এসেছে, হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুছে রান্নাঘরে গেল। খাবার প্লেটে নিয়ে আব্দুল ওর মায়ের কাছে গেল। আব্দুল ওর মাকে খাবার খাওয়াই দিতে লাগলো। আব্দুলের মা আব্দুলকে বলল। আব্দুল, এত কি ভাবিস বাবা? কিছু না মা। আচ্ছা মা, তুমি কবে একদম সুস্থ হয়ে যাবে? তোমাকে এভাবে বসে থাকতে দেখতে ভালো লাগছে না। আচ্ছা মা, আত্মীয় কলেজ থেকে কখন ফিরবে? আমাকে নিয়ে এত ভাবিস না, আমার বয়স হয়েছে। আচ্ছা শোন, আতিয়া টিউশনি আছে, আর তুই খাচ্ছিস না কেন? খাবার খেয়ে নে। আমার ক্ষুধা নাই মা। হোটেলে তো অনেক খাবার খাই, পেট ভরে থাকে। তা আজকে এই সময় এখানে কি করছিস? তুই তো রাতে আসোস। এমনি ভালো লাগছে না তাই। ও আচ্ছা, যা ঘরে গিয়ে ঘুমিয়ে নে একটু। আচ্ছা মা। আব্দুল প্লেট রান্নাঘরে রেখে এসেছে। ঘরে গিয়ে খাটিয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো। কি করব, মাথা কাজ করছে না। আমি নীলাকে কিভাবে এসব কথা বলবো? ওই তো আমার কথা শুনতে রাজি হবে না। উফ, রাগে ইচ্ছা করছে খুন করে ফেলি। বড়লোক বাবার মেয়ে হয়ে বলে যা ইচ্ছা মন চায় তাই করবে নাকি? আব্দুল কথাগুলো ভাবতেই হঠাৎ আব্দুলের ফোন বেজে উঠল। আব্দুল কল রিসিভ করলে ওপাশ থেকে নীলা বলে। আব্দুল, কই তুমি? তাড়াতাড়ি আসো, নতুন কিছু গেস্ট এসেছে। যদি এদের মন জয় করতে পারি আমরা, তাহলে প্রমোশন পাক্কা। বস কল দিয়ে বলে দিয়েছে, তাড়াতাড়ি চলে আসো। ওকে, আমি আসছি। আব্দুল তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো। রেডি হয়ে তাড়াতাড়ি করে ওর মায়ের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে সোজা রিক্সা নিয়ে হোটেলের দিকে চলে গেল। ভাড়া দিয়ে দৌড়ে হোটেলের ভিতরে ঢুকে পড়ল। লিফটে উঠে উপরে চলে গেল। রান্নাঘরে গেলে নীলা তাড়াতাড়ি করে এসেছে, লিস্ট ধরিয়ে দিয়ে বলল। এই রান্নাগুলো করতে হবে, তুমি রান্নাগুলো শুরু করে দাও, আর আমরা বাকি সব কাজ করে নিই। হাতে বেশি সময় নেই, 2 ঘন্টা সময় আছে হাতে। এর ভিতরে সব রান্না করা লাগবে। একবার যদি ওনাদের খাবার পছন্দ হয়, তাহলে আমাদের এখানে বিয়ের অনুষ্ঠানটাই করবে। আচ্ছা, তোমরা কাজ করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। আব্দুল নিজের কাজ শুরু করে দিল। আব্দুল নিজের মন মতো করে সব রান্না করতে লাগলো। প্রিয়াঙ্কা রান্নাঘরে ঢুকলে ঘ্রাণ নিয়ে বলে। বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হইছে। একটু তাড়াতাড়ি করেন আপনারা, আর মাত্র হাতে 14 মিনিট আছে। ম্যাম, চিন্তা করবেন না, প্রায় হয়ে এসেছে। আর একটাই ডিশ রান্না বাকি আছে, এটা হয়ে গেলে আমরা নিয়ে যাব। ওকে, আচ্ছা দেখি কেমন হয়েছে খাবারগুলো। নীলা খাবারগুলো চেক করার জন্য চামচ এগিয়ে দিলে প্রিয়াঙ্কা খাবারগুলো টেস্ট করতে লাগলো। প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে ফিল নিতে লাগলো। প্রিয়াঙ্কা বলল। অনেক মজা হয়েছে, আর এই খাবারটা বেশি মজা হয়েছে। আশা করা যায় ওনাদের পছন্দ হবে। আচ্ছা, আপনারা তাহলে সুন্দর করে সাজিয়ে নিন, আসেন। ওকে। আচ্ছা ম্যাম। প্রিয়াঙ্কা আব্দুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল। আব্দুল রান্না শেষ করে সব রেডি করতে লাগলো, সুন্দরভাবে সাজিয়ে দিতে লাগলো। সাজানো শেষ করে পাঠিয়ে দিল। আব্দুল স্পেশাল একটা জুস বানিয়ে দিয়ে বলল। এইটা দিয়ে ওয়েলকাম করতে পারো। আব্দুলের কথা মতো জুস নিয়ে চলে গেল। আব্দুল নীলা দুজন রেস্ট রুমে চলে গেল। নীলা আব্দুলের কাঁধে মাথা দিয়ে হাতের বাহু জড়িয়ে ধরে বলল। লাল্লা করে যেন ওদের পছন্দ হয়ে যায় খাবারগুলো। তাহলে প্রমোশন পাইলে 2 জনের স্যালারি বেড়ে যাবে, আর 2 জনের টাকা দিয়ে হাতে আর বিয়েটা দিয়ে দিব। তারপর আমি তোমার ঘরে বউ হয়ে যাব। নীলা কথাটা বলে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আব্দুল নীলার দিকে অসহায়ভাবে তাকিয়ে ভাবতে লাগলো। নীলা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি যে তোমাকে বিয়ে করার আগে অন্য কাউকে করে ফেলেছি। কথাগুলো ভাবতেই আব্দুলের চোখে পানি এক ফোঁটা পড়ার আগে নীলা ধরে ফেলে বলে। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? পানি না, রান্না করেছি, পেঁয়াজের ঝাঁস লেগে আছে মনে হয়। কি কও? পেঁয়াজ কখন কাটলে? আর তার ঝাঁজ এখনো আছে? মজা করবে না, কি হয়েছে সেটা বলো। আরে তোমার কথা ভেবে খুশিতে চোখের পানি চলে এসেছে। আব্দুল নীলাকে এক হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল।
নীলা আব্দুলের দিকে ঘুরে ঠোঁটে হাত দিয়ে বলল, কবে যে তোমার এই দুটো ঠোঁট দখলে নিতে পারবো একটু টেস্ট করে দেখি। ফাজিল, দিন দিন খালি মাথায় দুষ্টুমেন্দি ইয়া মানে দুজন ফিক করে হেসে ফেলল। আব্দুল নীলা হাসাহাসি করতে লাগলো। অনেকক্ষণ পর প্রিয়াঙ্কার রুমে ঢুকতে দুজনকে দুষ্টুমি করতে দেখে রাগে শরীর কাঁপতে লাগলো প্রিয়াঙ্কার। নীলা প্রিয়াঙ্কাকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, ম্যাম কিছু বলবে? তোমরা এখানে এসব কি করছো? ম্যাম কি বলবেন সেটা বলেন, আমরা কি করছি সেটা আপনার না জানলেও চলবে। ওনারা তোমার রান্না অনেক পছন্দ করছে, তোমাকে দিয়ে সব রান্না করতে বলছে। ধন্যবাদ, তোমাদের জন্য এত বড় অফারটা পেলাম। আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো খবর। হ্যাঁ, আচ্ছা তোমরা এনজয় করো, আমি আসছি। প্রিয়াঙ্কার রাগে হাত মুঠো করে ফেলল। নীলা আব্দুল রান্নাঘরে গিয়ে হোটেলে বাকি লোকদের জন্য খাবার রান্না করতে লাগলো। রান্না শেষ করে রাতের দিকে আব্দুল প্রিয়াঙ্কার রান্না করে বলল, নীলা তুমি ওনাকে খাবার দিয়ে আসো। আমাদের কাজ আছে, তুমিও যাও তো। আর ম্যাম তোমাকে যেতে বলেছে, তুমি ভুলে গেছো নাকি? স্যার তোমাকে দায়িত্ব দিয়েছে ম্যামকে দেখে রাখার। যাও তুমি দিয়ে আসো। একদিন তোমরা দিলে কি সমস্যা, সব সময় আমাকে কেন যেতে হবে? কি ব্যাপার, তুমি এমনভাবে কথা বলছো কেন? যত ম্যামের মন জয় করা যাবে তত আমাদের জন্য ভালো। যাও, এমন করো না, যাও। ম্যাম তোমার খাবার পরিবেশন করানোটাই অনেক পছন্দ করে, যাও তো। আব্দুল উপায় না পেয়ে খাবার নিয়ে যেতে লাগলো। আব্দুলের রাগে শরীর কাঁপতে লাগলো। প্রিয়াঙ্কার রুমের সামনে গিয়ে একবার ভাবলো দিয়ে যাবে নাকি কি করবে। গাড়ি ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দিল। আব্দুলের রাগ হতে লাগলো। ভেতরে গিয়ে দেখে প্রিয়াঙ্কার রুমে নাই। আব্দুল পেছনে ঘুরতে যাবে, সাথে সাথে ওয়াশরুম থেকে বের হওয়ার শব্দ শুনে পেছনে ঘুরে লজ্জা পেয়ে গেল। আব্দুল বলে ওঠে, এখানে রেখে গেলাম, অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি। আমি তোমার বিয়ে করা বউ, এত শরম পাওয়ার মানে দেখছি না। আর নীলার সাথে এত হেসে হেসে কথা বলার মানে কি? আপনি আমার পার্সোনাল ব্যাপারে নাক গলান, আমি এটা চাই না। আলমারি থেকে আমার কালো থ্রি পিসটা বের করে দাও। আমি শেফ, আমার কাজ রান্না করা। শেফকে বের করতে বলি নাই, আমার জামাইকে বলছি, সেই অনুযায়ী নিয়ে আসো। পারবো না। ওকে। প্রিয়াঙ্কা আলমারির কাছে গিয়ে থ্রি পিস বের করে শরীর থেকে তোয়ালে ফেলে দিতে যাবে, সাথে সাথে আব্দুল বলে ওঠে, কি করছেন, কি লজ্জাশরম নাই নাকি? ভালোভাবে বললাম নিয়ে এসে দিতে, নিয়ে এসে দিলে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করতাম। এখন আমি আবার এখানে যেতে পারবো না। যত সব দূর। আব্দুল বের হতে যাবে, সাথে সাথে প্রিয়াঙ্কা আব্দুলের হাত ধরে টান দিয়ে তোয়ালে ভেতরে নিয়ে এসেছে। শক্ত করে জড়িয়ে ধরলে আব্দুল বলে ওঠে, ছাড়েন, কি করছেন? ছাড়বো না, এখন তো আর তুমি পরপুরুষ না, এখন তুমি আমার স্বামী, তাই আজকে আমি ছাড়ছি না। আর আজ না আমাদের বাসর রাত? আব্দুল ব্রেকে ধাক্কা মারলে প্রিয়াঙ্কা সোজা আলমারির সাথে বাড়ি গিয়ে পড়ে গেলে। আব্দুল ভয়ে ঢোক গিলতে লাগলো। প্রিয়াঙ্কা ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে গেলে আব্দুল ভয়ে দৌড়ে গিয়ে প্রিয়াঙ্কাকে কোলে তুলে খাটিয়ে শুইয়ে দিয়ে উপরে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে ডাকতে লাগলো, এই ম্যাম সরি, আমি বুঝতে পারি নাই, প্লিজ চোখ খুলেন। ম্যাম উঠেন না, এই ম্যাম প্লিজ ওঠেন। আব্দুল প্রিয়াঙ্কাকে অনেকক্ষণ ডাকার পর কোনো সারা শব্দ না পেয়ে আব্দুল ভয়ে কান্না করতে লাগলো। হুট করে প্রিয়াঙ্কা উঠে আব্দুলের ঠোঁটে কিস করে দিল। আব্দুল প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে দেখে প্রিয়াঙ্কা মিটিমিটি হাসে। আব্দুল বলে ওঠে, আই এম সরি, আমি বুঝতে পারি নাই এত জোরে আপনার লেগে যাবে। ওলে ওলে, আমার বরটা কত ভয় পেয়ে গেছে। আরে আমি ঠিক আছি। প্রিয়াঙ্কা আব্দুলের চোখের পানি মুছতে লাগলো। গাল টেনে দিয়ে ঠোঁটে আলতো করে কিস করে বলল, অনেক ভয় পেয়ে গেছো, আমাকে ভালোবাসো নাকি? ফালতু কথা বলবেন না, আমি আপনাকে ভালোবাসি না, আমার জন্য কারো ক্ষতি হোক আমি চাই না। আর পোশাক পরে নেন। প্রিয়াঙ্কা নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নিয়ে বলে, আমার সব কিছু দেখে ফেললে, ফাজিল কোথাকার। আমি ইচ্ছা করে দেখছি নাকি, যত সব। আব্দুল উঠে চলে যেতে নেবে প্রিয়াঙ্কা আব্দুলের হাত টেনে ধরে নিজের উপরে ফেলে বলে, দেখে ফেলছো যখন, তখন চলো না বাসরটা করে ফেলি। কখনোই না, আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে কখনো মেনে নিতে পারবো না। প্লিজ আপনি আমার থেকে দূরে থাকেন। আব্দুলের কথা শুনে প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল। প্রিয়াঙ্কা বলে ওঠে, মানে কাকে ভালোবাসো? হ্যাঁ আপনাকে বলি আর চাকরি থেকে বের করে দেন, তাই না? আমি কখন বললাম বের করে দিব? কাকে ভালোবাসো সেটা জানতে চাইছি।
আমি বলতে বাধ্য না। আমি জানতে চাচ্ছি। আব্দুল প্রিয়াঙ্কার কোনো কথা না শুনে উঠে চলে যেতে নিলে প্রিয়াঙ্কা আব্দুলের হাত ধরতে গেলে আব্দুল হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বের হয়ে বলল, বাইরে থাকেন, ভিতরে যাওয়ার দরকার নাই, আর আমি অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি। বডিগার্ডদের কথাগুলো বলে চলে গেল। আব্দুল রান্নাঘরে গিয়ে দেখে সবাই হাসাহাসি করছে। আব্দুল নীলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনে একটা চেয়ার টেনে বসল। নীলা আব্দুলের কাছে আসলো। কি ব্যাপার, তোমাকে কেমন যেন লাগছে? কোনো কিছু নিয়ে তুমি চিন্তিত নাকি? আমাকে বলো, কি হয়েছে, কি ভাবছো? কিছু না, আমি বাসায় যাব, শরীরটা বেশি ভালো লাগছে না। আব্দুল বের হয়ে গেল। নীলা আব্দুলের পেছনে যেতে লাগলো। কিছু বলার আগেই আব্দুল লিফটে উঠে পড়ল। নীলা আর কিছু বলতে না পেরে চলে গেল। হঠাৎ করে পেছন থেকে একজন টান দিয়ে রুমে নিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জান, আজকে এখানে থেকে যাও না, আজকে বাসায় যাওয়ার দরকার নেই। নীলা রনির কণ্ঠ শুনে হাসি মুখে পেছনে ঘুরে বলল, ফাজিল, এবার হুটহাট ধরবে না তো, কেউ যদি দেখে ফেলে। এই লুকোচুরি আর কতদিন? যতদিন না আমি ওকে শেষ করে দিতে পারি ততদিন ওর সাথে আমাকে থাকতে হবে। আচ্ছা, একটা সত্যি কথা বলবে, তুমি আব্দুলকে মারতে চাও কেন? ওই তোমার কি এমন ক্ষতি করেছে? কেন ওকে মেরে ফেলতে চাচ্ছ? ওর বাপ সব নষ্টের মূল, ওর বাপের জন্যই ওকে কষ্ট পেতে হবে। মানে? আব্দুল আমার ফুপির এক্সের ছেলে, ওর আম্মুর জন্য। আর ওর আব্বু আমার ফুপিকে ধোঁকা দিয়েছিল, আর ফুপি সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে। সেই রকম ওকে মরতে হবে। কি বলছো? ওর আব্বু তো কবে কত হয়েছে, এখন ওর উপরে প্রতিশোধ নিয়ে কি লাভ আছে? ওর আব্বু মারা যায় নাই, ওর আব্বুকে ও নিজেই জানে না। ওর আব্বুর পরিচয় দিলে ও ভয়ে কাঁপতে থাকবে। কার সাথে তুমি ঝামেলা করো? মানে? কিছু না, ছাড়ো, আমাকে যেতে হবে। নীলা রনির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। এদিকে আব্দুল বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে আতিয়া বসে আছে। আব্দুল ভ্রু কুঁচকে বলে, কি ব্যাপার, আপনার মুখ এমন পেতনিদের মতো লাগছে কেন? ভাইয়া, তুই আমাকে একদম ভালোবাসিস না। যাক বাবা, কি করলাম যে? কতদিন হয়ে গেল একবারও তুই আমাকে নিয়ে ঘুরতে গেছস? সব সময় খালি কাজ আর কাজ। আজ আমার কলেজ ছুটি, তারপরও তুই ব্যস্ত দেখাবি এখন। ওলে ওলে বনুটা, রাগ করিস না, বুঝোস তো আমার কাজ সবসময় করতে হয়। ভালো, সব সময় কাজ নিয়ে থাক, আমি যখন থাকবো না তখন আর কেউ বলবে না ভাইয়া আমাকে নিয়ে ঘুরতে চল। আব্দুল আতিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, আচ্ছা শোন, তুই বিকেলের দিকে হোটেলে চলে আসিস, আমার কাজ শেষ করে তোকে নিয়ে বের হব। থ্যাংক ইউ। হয়েছে, থ্যাংক ইউ দিতে হবে না, থাক আমি ফ্রেশ হয়ে নেই। আব্দুল কলের পাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। রুমে এসেছে রেডি হয়ে বের হয়ে গেল। আব্দুল হোটেলে গিয়ে রান্না করতে শুরু করে দিল। রান্না শেষ হইলে নীলা আব্দুলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বাবু, ধ্যাত ছাড়ো তো। আব্দুল নীলাকে সরিয়ে দিয়ে আপেল নিয়ে বসে খেতে লাগলো। নীলা আব্দুলের দিকে রাগে লোক নিয়ে তাকালে আব্দুল বলে উঠল, আরে রাগ করো না, আমার মাথা ব্যথা করছে। কি বলো দেখি? আব্দুল কফি বানাতে গেলে নীলা বাধা দিয়ে ওই বানিয়ে দিয়ে নিয়ে যেতে লাগলো। তখনই বডিগার্ড বলে, ম্যামের জন্য কফি বানিয়ে নিয়ে যেতে বলেছে। আপনি যান। নীলা আব্দুলের হাতে দিলে আব্দুলের রাগ হতে লাগলো। আব্দুল উপায় না পেয়ে যেতে লাগলো। প্রিয়াঙ্কার রুমে গেলে প্রিয়াঙ্কা হাসি মুখে বলল, গুড মর্নিং বাবু। আমাকে দেখে বাবু কোন দিক দিয়ে মনে হয়? অত চেতে যাও কেন? আব্দুল কফিটা হাতে দিতে প্রিয়াঙ্কা আব্দুলের হাতে চুমু দিল। আব্দুলের বিরক্ত লাগলো। প্রিয়াঙ্কা আব্দুলের হাত ধরে বসিয়ে দিয়ে বলে, আচ্ছা, অনেকে তো এখানে থাকে, তুমি রাতে আমার সাথে থাকতে পারো না? আমার কাজ রান্না করা, এত দিকে খেয়াল রাখার দায়িত্ব না? আর আপনার আব্বু আমাকে বলেছে আপনার খেয়াল রাখা, ঠিক মতো আপনার পছন্দ মতো রান্না করে দেই, তাই এত কিছু সহ্য করছি। ও মা, তাই? বাট তুমি তো আমার খেয়াল রাখো না। আব্দুল, জানো সারা রাত ছটফট করছি। গতকাল রাতে আমাদের বাসর রাত ছিল, তোমাকে আদর করতে খুব ইচ্ছে করছিল। তুমি আমার কাছে রাতে কেন আসলে না? নেকামি করবেন না তো। আর আগামীকাল থেকে তো কাজ অনেক বেশি, আজকে বিকেলের দিকে আমি বের হব। কেন, কোনো সমস্যা হয়েছে কি? না, আমার বোনকে নিয়ে একটু ঘুরতে যাব। তাই আমিও যাব। আপনি কেন আমাদের সাথে যাবেন? আমি গেলে কি সমস্যা? জানি না।
আব্দুল চলে যেতে নিলে প্রিয়াঙ্কা আব্দুলের গলা জড়িয়ে ধরে। পিছনে কাঁধে উঠতে গেলে আব্দুল সোজা খাটে উল্টে পড়ে গেলে প্রিয়াঙ্কা জড়িয়ে ধরে বলে, এত পালানোর চেষ্টা করো কেন? আমার কাছে থাকলে কি সমস্যা? ছাড়েন, ব্যথা নিজে ইচ্ছে পাইলেন। না, পায় নাই, বাট আমি ছাড়বো না। আমার আদর লাগবে, সকাল সকাল আমার অনেক আদর লাগবে। আব্দুল উঠতে গেলে প্রিয়াঙ্কা টান দিয়ে নিজের উপরে ফেলে ঠোঁটজোড়া নিজের দখলে নিল। আব্দুল ওঠার চেষ্টা করতে লাগলো। আব্দুল রেগে প্রিয়াঙ্কার চুল টেনে ধরলে প্রিয়াঙ্কা ব্যথায় কুঁকড়ে উঠল। আব্দুলকে ছেড়ে দিলে প্রিয়াঙ্কা ব্যথায় বলে উঠল, তুমি আমার চুল ধরতে পারলে আমি তোমার স্ত্রী। আমি কি তোমার থেকে ভালোবাসা নিতে পারি না? তুমি আমার সাথে এমন করলে। প্রিয়াঙ্কার চোখে পানি আসলে আব্দুলের খারাপ লাগলে আব্দুল বলল, আই অ্যাম সরি, আমি এমন করতে চাই নাই, আমার রাগ উঠে গেছিল। চলে যাও, আমি আর কখনোই তোমাকে কাছে পেতে চাইবো না। চলে যাও, আর কখনোই জোর করব না। প্রিয়াঙ্কাকে কিছু বলতে গিয়েও বলতে পারল না। আব্দুল রুম থেকে বের হয়ে গেল। আব্দুল মনে মনে ভাবতে লাগলো, ছি, এটা আমি কি করলাম? উনি তো আমার স্ত্রী, আমার সাথে এমন করতে পারে, আর আমি কিনা তার চুল ধরে টান দিলাম। ছি, কি করলাম? ধ্যাত, মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটা মেয়ের চুল ধরে কিনা টানছি। আব্দুলের নিজের উপরে রাগ হতে লাগলো। আব্দুল হঠাৎ করে রনির রুম থেকে কারো হাসির শব্দ শোনে। দরজা হালকা খুলে আব্দুল থমকে গেল। আব্দুল দেখতে পেল নীলার বুকে রনি শুয়ে আছে। নীলা বারবার বলছে, রনি ছাড়ো না। আরে বাবা, রাতে এত আদর করে কি তোমার মন ভরে নেই? এখন প্লিজ ছাড়ো। আব্দুল কিন্তু এখানে আছে, প্লিজ ছাড়ো। ও দেখলে সর্বনাশ হয়ে যাবে। ধ্যাত, এই আব্দুলের জন্য জীবনটা তেজপাতা হয়ে গেল। আব্দুল আর এক মুহূর্ত না থেকে ওখান থেকে সরে গেল। আব্দুলের চোখের পানি টক টক করে চলতে লাগলো। আব্দুল রেস্ট রুমে গিয়ে বসলে নিচের দিকে তাকিয়ে অঝরে চোখের পানি ফেলতে লাগলো। আব্দুল ভাবতে লাগলো, নীলা আমার সাথে বেইমানি করলো, আমার সাথে নাটক করলো এভাবে। একটা মানুষ কিভাবে কাউকে এমনভাবে ধোকা দিতে পারে? আমি তো তাকে ভালোবাসতে চাই নাই, ওই তো আমাকে জোর করে ভালোবাসতে বাধ্য করলো। আর দিন শেষে ওই আমাকে আমার আড়ালে অন্য কাউকে নিয়ে সুখে থাকছে। আব্দুল আর কিছু ভাবে তার আগেই কারো সারা শব্দ পাইলে সাথে সাথে আব্দুল চোখের পানি মুছে নিল। একজন এসেছে, বলে, আব্দুল, খাবার খেয়ে নাও। ম্যামকে খাবার দিতে হবে, ওনার জন্য রান্না করে নেই। আব্দুল রান্নাঘরে গিয়ে প্রিয়াঙ্কার পছন্দের খাবার রান্না করতে লাগলো। নীলা এসেছে আব্দুলকে পেছন থেকে জড়িয়ে ধরলে। আব্দুল রাগে হাত মুঠো করে নিল। আব্দুল নিজেকে কন্ট্রোল করে বলল, এই নীলা, হুটহাট করে জড়িয়ে ধরবে না তো। আমার বয়ফ্রেন্ড, আমি ধরবো, তাতে তোমার কি? আব্দুল হাত দিয়ে সরিয়ে দিয়ে প্রিয়াঙ্কার খাবারগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে লাগলো। প্রিয়াঙ্কার রুমের ভিতরে ঢুকলে দেখে প্রিয়াঙ্কা কাজ করছে। আব্দুল আস্তে আস্তে গিয়ে খাবারগুলো নিয়ে গিয়ে বলল, ম্যাম, আপনার খাবার। রেখে যাও। আপনি আমার উপরে রেগে আছেন? দেখেন, আমি রাগে বসে এমনটা করে ফেলেছি। ভালো করছো, এখন যাও, আমার কাজ আছে। ওকে, খেয়ে নিয়েন। আব্দুল খাবার নিয়ে চলে আসলো। বিকেলের দিকে আতিয়া হোটেলের ভিতরে আসলে প্রিয়াঙ্কার সাথে ধাক্কা খেলে প্রিয়াঙ্কা বলল, সরি সরি, আমি দেখতে পাই নাই। সরি ম্যাম, আমিও বুঝতে পারিনি। আব্দুল এদিকে আসলে দুজনকে পড়ে থাকতে দেখে কাছে এসে বলল, কি ব্যাপার, দুজন ফ্লোরে পড়ে আছো কেন? হাত ধর। আব্দুল আতিয়ার হাত ধরে তুলল। প্রিয়াঙ্কা উঠতে গেলে আব্দুল হাত এগিয়ে দিল। প্রিয়াঙ্কা হাত না ধরে উঠে পড়ল। আতিয়া প্রিয়াঙ্কাকে বলল, সরি আপু, আমার জন্য ব্যথা ফেলেন। আরে সরি বলো না, আমারও দোষ আছে। তুমি ব্যথা পাও নাই তো? না, আমি ঠিক আছি। ভাইয়া, তোর কাজ হয়েছে কি? হয়ে গেছে। ও, তুমি আব্দুলের বোন? জি। ম্যাম, আমি তাহলে আসি। ম্যাম, আপনি যেতে চাইছিলেন, যাবেন কি? না, ধন্যবাদ বলার জন্য, আমার কাজ আছে, সেখানে যেতে হবে। পেছন থেকে নীলা আতিয়াকে দেখে বলে ওঠে, আতিয়া, এখানে তুমি? আর বলো না ভাবি, তোমার জামাই আমাকে মোটেও ভালোবাসে না। সেই কবে থেকে বলি আমাকে নিয়ে ঘুরতে যেতে, আমার কথা শুনেই না, সারাক্ষণ খালি বলে কাজ আছে কাজ আছে। প্রিয়াঙ্কা হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে দেখে আব্দুল ঢোক গিলতে লাগলো। নীলা এসেছে আতিয়াকে ধরে আব্দুলের দিকে তাকিয়ে বলে, এই, তুমি আমার ননদকে কেন সবসময় দাও না? যাও আমার ননদকে নিয়ে। ভাবি, তুমিও চলো না আমাদের সাথে। আসলে বোন, রাগ করো না, আমার তো কাজ আছে, তোমরা দুজন যাও। রাতে আমি তোমাদের বাসায় গিয়ে সবার সাথে আড্ডা দিব।
ধুর ভাবি, তুমিও ভাইয়ের মতো আমাকে ভালোবাসো না। প্রিয়াঙ্কা রেগে ওখান থেকে চলে গেল। আব্দুল বুঝতে পেরে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো। আল্লাহ এমনিতে যে রেগে আছে, তার উপর আবার কি যে হবে আল্লাহ ভালো জানে। নীলা আতিয়া দুজনে কথা বলে শেষ করলে আব্দুল আতিয়াকে নিয়ে বের হয়ে গেল। আতিয়াকে নিয়ে ঘুরে সন্ধ্যায় আতিয়াকে বাসায় রেখে বলল, আজকে বাসায় নাও আসতে পারি, তোরা ভালো করে গেট লাগিয়ে দিয়ে ঘুমাস, আর আমি আসলে কল দিবনি। আচ্ছা ভাইয়া। আব্দুল কথাগুলো বলে চলে গেল। আব্দুল নীলার কথা ভাবতে ভাবতে হোটেলে চলে গেল। আব্দুল নিজের কাজ করতে লাগলো। কাজ শেষ হলে সবার সাথে আড্ডা দিতে লাগলো। কিছুজন খাবার নিয়ে চলে গেল। রাত 9টার দিকে আব্দুল প্রিয়াঙ্কার রুমে গেলে দেখে প্রিয়াঙ্কা কোনো কিছু নিয়ে অনেক রেগে আছে। ফ্লোরে কাজ পড়ে আছে। প্রিয়াঙ্কা হাত দিয়ে রক্ত ঝরছে। প্রিয়াঙ্কার কাছে গিয়ে আব্দুল হাত ধরলে প্রিয়াঙ্কার রাগে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, তুমি আবার এখানে কি করো? প্লিজ যাও, মেজাজটা ঠিক নাই। রক্ত পড়ছে, এটা বন্ধ করি তারপর যাব। এই ন্যাকামি করো না। আমার রক্ত ঝরুক বা আমি মরে যাই, এতে কারো কিছু যায় আসে না। আমি ভালো করেই জানি। আর শোনো, আমার কথা তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার নীলার কাছে যাও। আব্দুল প্রিয়াঙ্কার কোনো কথায় কান না দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসেছে প্রিয়াঙ্কার কাছে বসে জোর করে হাত চেপে ধরে রক্ত পরিষ্কার করতে লাগলো। প্রিয়াঙ্কা কান্না করতে লাগলো। আব্দুল অবাক হয়ে বলল, কি হয়েছে, কান্না কেন করছো? তুমিও ভালোবাসো না। আব্বু অন্য কারোর সাথে জোর করে বিয়ে দিয়ে দিবে। আমি আসলে যাবোটা কোথায়? ইচ্ছে করছে আত্মহত্যা করি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি আব্দুল। প্রিয়াঙ্কার কথা শুনে আব্দুল বুঝতে পারছে না কি বলবে। আব্দুল নিজের অজান্তে প্রিয়াঙ্কাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আত্মহত্যা কখনোই কোনো কিছু সমাধান হতে পারে না। আমি নীলাকে ভালোবাসি, বাট নীলা আমাকে না, অন্য কাউকে ভালোবাসে। বাট আমি বুঝতে পারছি না, সেই মানুষটা খুব ভালো করে জানে আমার আর নীলার মাঝে সম্পর্ক আছে, অথচ সব জেনে কেন সেই চুপ করে থাকে? আর নীলা কেন আমার সাথে এমন করছে? এইটা রহস্য আমাকে বের করতে হবে। কি বলো? তাহলে নীলা যেভাবে তোমার বোনকে ননদ বলল, আর নীলার কথা শুনে তো বোঝা গেল ওই তোমাকে ভালোবাসে। না, আমাকে ভালোবাসে না, এটা শুধু অভিনয়। দূর, কি যে বলো। আচ্ছা, ওই না ভালোবাসলে আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে তুমি মেনে নাও না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি তো এখন আমার হাজবেন্ড হয়ে গেছো। আমি তোমাকে কখনো ওই চোখে দেখি নাই। আমি নীলাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে ভাবতে পারি না। থাক, বারবার এক কথা। আরে নিজেই বললে নীলা তোমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। তারপর তুমি ওর পেছনে পড়ে আছো। যখন হারাবো তখন বুঝবে। সময় থাকতে আমাকে মূল্য দাও। যখন হারিয়ে যাব তখন চাইলেও পাবে না। আচ্ছা, সব মেনে নিলাম। তোমার আব্বু জানলে কি হবে বুঝতে পারছো? দেখো, আমি গরিব ঘরের সন্তান, এই জব করে নিজের সংসার চালাই। বোনটাকেও বিয়ে দিতে হবে, মাথার উপরে অনেক দায়িত্ব। প্লিজ আমার লাইফে এসে সব কিছু নষ্ট করে দিও না। তোমরা বড় লোক মানুষ, বড় লোকের সাথে তোমার যায়। আব্দুল কথাগুলো বলে বের হয়ে গেল। প্রিয়াঙ্কা কান্না করতে লাগলো। আব্দুল কাজ শেষ করে সবার থেকে বিদায় নিয়ে চলে গেলে আব্দুল প্রিয়াঙ্কার রুমে ঢুকে পড়ল। প্রিয়াঙ্কা অবাক হয়ে বলল, কি ব্যাপার? তুমি এখনো বাসায় যাও নাই? না, আমাকে তোমার এখানে কয়েক ঘন্টার জন্য প্লিজ থাকতে দাও। আমার রুমে কেন থাকবে? নীলার কাছে যাও। তাকে না ভালোবাসো? যাও যাও। মেয়েদের এই একটাই সমস্যা, যদি একটা কথা পাই উঠতে বসতে সেই কথা শোনাবে। কেন? আপনার আদরের গার্লফ্রেন্ড শোনাতো নাকি? জি না, আপনার ননদ শোনাতো। কিছু হলে ওইটাই নিয়ে আমার মাথা নষ্ট করে দেয়, তাই ভেবেচিন্তে তার সামনে কথা বলতে হয়। ভালো করে আমার ননদ আমার মতোই তো হইব, এটাই স্বাভাবিক। ভালো, তা থাকতে দিবে নাকি না? থাকো, না করছে কে? ধন্যবাদ। আব্দুল দরজা লাগিয়ে দিলে প্রিয়াঙ্কা বলে, কি ব্যাপার? বাসর করবে নাকি একদম আমার কাছে আসবে না? নীলার কাছে যাও গা। বউ তুমি তাহলে তোমার সাথে করব, ওর সাথে কেন করব? আব্দুল বিরক্ত নিয়ে সোফায় বসলো। ফোন বের করে বলল, তুমি তোমার কাজ করো, আমি চুপচাপ থাকবো, একদম বিরক্ত করব না। চাইলে খাটে শুয়ে থাকতে পারো। না লাগবে না, এখানে ঠিক আছি। প্রিয়াঙ্কা আর কিছু না বলে নাইট ড্রেস বের করে। আব্দুলের সামনে জামা খুলতে যাবে আব্দুল বলে ওঠে, আচ্ছা, ওয়াশরুম থাকতে তোমার এখানে খোলা লাগবে কেন? আমার রুম, আমি যেখানে ইচ্ছে সেখানে ড্রেস চেঞ্জ করবো, তো তোমার কি? আব্দুল কিছু না বলে ঘুরে বসে পড়ল। প্রিয়াঙ্কা মুখ ভেঙচি দিয়ে ড্রেস খুলে নাইট ড্রেস পরে খাটে শুয়ে পড়ল। আব্দুলকে আকর্ষণ করার জন্য কিছুটা শরীরের অংশ আর পায়ের কাছে কিছুটা কাপড় সরিয়ে শুয়ে পড়ল।
চোখ বন্ধ করে। প্রিয়াঙ্কা বলে উঠল, আমি ঘুমালাম। তোমার ইচ্ছে হইলে খাটে এসে ঘুমাতে পারো, আর লাইট জ্বালানো থাক। লাইট ছাড়া আমি ঘুমাতে পারি না। ওকে, আপনি ঘুমান। আব্দুল ফোন চালাতে লাগলো, কানে হেডফোন দিয়ে ভিডিও দেখতে লাগলো। প্রিয়াঙ্কা মাঝে মাঝে আর চোখে আব্দুলের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগলো, বদমাইশ, যে কোনো ছেলে আমাকে দেখলে ফিদা হয়ে যায়, আর এই ফাজিল আমার দিকে একবার তাকাচ্ছেও না। মনে চাচ্ছে ফাজিলকে ফোনের ভেতর ঢুকিয়ে দেই। এত মনোযোগ দিয়ে কি দেখে? আব্দুল ঘড়ির দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আর 1 ঘন্টার পর যাই, একেবারে হাতে নাতে ধরতে হবে। আব্দুল কথাগুলো ভেবে সামনের দিকে তাকাতে প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে নিল। আব্দুল উঠিয়ে প্রিয়াঙ্কার কাছে গেল। যেই প্রিয়াঙ্কার পায়ে হাত দেয়, প্রিয়াঙ্কা তো মনে মনে খুশি হতে লাগলো। আব্দুল প্রিয়াঙ্কার শরীর ভালোভাবে কাঁথা দিয়ে ঢেকে দিল, তারপর আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। প্রিয়াঙ্কা রেগে উঠে বসে বলে, এই কুত্তা, তুই এত আনরোম্যান্টিক কেন রে? কোনো মেয়েকে ছেলেরা এই অবস্থায় দেখলে কখন ঝাঁপিয়ে পড়তো, আর আমি তোর বউ, আর তুই কি করলি? আমার সব কিছু ঢেকে আবার বসে পড়লি। তোর ভেতরে কোনো ফিলিংস নাই নাকি? প্রিয়াঙ্কার কথা শুনে আব্দুল ভয়ে ঢোক গিলে বলে, তুমি ঘুমাও নাই? না, ঘুমাই নাই কুত্তা। ওয়েট, আমার অধিকার আমি নিজে থেকে নিলে কখনোই হবে না। প্রিয়াঙ্কা কথাগুলো বলে আব্দুলের দিকে আসতে নিলে আব্দুল সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। আর এই মাথা খারাপ হলো নাকি? একদম কাছে আসবে না। দেখো, আমি এসব চাচ্ছি না। রাতের বেলা আমি নিজে কন্ট্রোল করতে না পারলে ঝামেলা হয়ে যাবে। দূরে থাকো প্লিজ। আমি একটা কাজে এখানে এসেছি, প্লিজ প্লিজ কাছে এসো না। আমি কোনো কথা শুনতে চাই না। তোকে কন্ট্রোল করতে কে বলছে? আব্দুল কিছু বলার আগে প্রিয়াঙ্কা আব্দুলের কলার ধরে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে ওর শরীর থেকে নাইট ড্রেস খুলে ফেলে দিয়ে আব্দুলের উপর ঝাঁপিয়ে পড়ল। আব্দুল প্রিয়াঙ্কা থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রিয়াঙ্কার উপরে ঝাঁপিয়ে পড়ল। দুজন নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলল। একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। দুজন একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আব্দুল ভাবনা জগৎ থেকে বের হয়ে প্রিয়াঙ্কাকে সরিয়ে দিয়ে ফোন হাতে নিয়ে দেখে 12টা বেজে গেছে। আব্দুল তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরে ফোনটা নিয়ে বের হয়ে গেল। প্রিয়াঙ্কার অনেকটা খারাপ লাগলো। প্রিয়াঙ্কা দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আব্দুল রনির রুমের সামনে গিয়ে নক করতে লাগলো। আব্দুল অনেকক্ষণ নক করলে রনি বিরক্ত হয়ে দরজা খুলে দিলে আব্দুল লুকিয়ে পড়ে রনি বিরক্ত হয়ে দরজা লাগিয়ে দেয়। আবার নক করতে লাগলো। 3বারের সময় আব্দুল রনিকে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে গেল। নীলা খাট থেকে লাফ দিয়ে তাড়াতাড়ি করে কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নিল। আব্দুলকে দেখে দুজনেই ভয়ে ঢোক গিলতে লাগলো। নীলা বলল, আব্দুল, তুমি এখানে? অবাক লাগছে নাকি? আব্দুল, আমাকে প্লিজ, তুমি ভুল বোঝো না। রনি আমার সাথে জোর করে এসব করেছে। আমি এসব করতে চাইনি। ওই আমাকে ব্ল্যাকমেল করতো। তোমাকে অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি। নীলা, এইসব কি বলছো? একদম ভালো সাজবে না। আব্দুল, প্লিজ আমাকে ভুল বোঝো না। ও আমাকে বলেছে আমি যদি ওর সাথে শারীরিক সম্পর্ক না করি তাহলে ওই তোমাকে মেরে ফেলবে। নীলা কথাগুলো বলে কান্না করতে লাগলো। রনি রেগে বলে, এই বালকে দেখে ভয় পাওয়ার কি আছে? এই শোন আব্দুল, আমরা কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসি। আর নীলা, নাটক করবে না একদম। অনেক নাটক করেছো। আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। নীলা আব্দুলের দিকে এগিয়ে আসতে নিলে আব্দুল সজোরে নীলাকে থাপ্পড় মেরে বলল, একদম চুপ। আর একটা মিথ্যা বলবি তো তোর খবর আছে। এখন বুঝতে পারছি রনি কেন আমার উপরে রেগে থাকতো। আসলে খারাপ তো তুই, আবার রনির উপরে সব দোষ চাপিয়ে দিচ্ছিস। আর রনি, তুই এমন একজনকে ভালোবাসিস, দেখ ধরা পড়ে সব দোষ তোর উপরে দিচ্ছে। তোর মনে হয় এই মেয়ে তোকে বা আমাকে সত্যিকারে ভালোবাসে? কখনোই না। যে মেয়ে নিখুঁত অভিনয় করতে পারে ওই মেয়ে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। ঠিক বলছোস। শোন আব্দুল, আমি তোকে সব সত্যি বলছি। ওই তোকে তিলে তিলে মেরে ফেলার জন্য তোর সাথে রিলেশনে গেছে। ওর ফুপি আত্মহত্যা করেছে নাকি তোর আম্মুর কারণে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করছে। আর সাথে আমাকেও ব্যবহার করছে। আমাকে ভুলভাল বুঝিয়ে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। রনির কথা শুনে আব্দুল অবাক হয়ে গেল। নীলা রেগে রনিকে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে রনি হাত ধরে থাপ্পড় মেরে খাটের উপরে ফেলে দিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার শরীরে হাত দেওয়ার? আর আব্দুল, তোকে আর একটা সত্যি কথা বলার আছে। আব্দুল, আমি তোর সৎ ভাই। তোর আম্মু আমার খালামণি হয়।
তোর আম্মু অনেক আগেই মারা গেছে। ওই নীলার ফুপি মেরে ফেলেছিল। আর ওর ফুপি কিভাবে মারা গেছে সেটাও এখনও আমি খুঁজে পাইনি। আর এখানে ছদ্মবেশে হয়ে এসেছি, খোঁজ খবর নিয়ে এইসব তথ্য জেনেছি। রনির কথা শুনে আব্দুল নীলা যেন হতভম্ব হয়ে গেল। আব্দুল বলে, এইসব কি বলছিস? আমার আম্মু তো বেঁচে আছে। উনি তোর আসল আম্মু না, উনি কাজের বুয়া ছিল। তোকে নিয়ে 23 বছর আগে পালিয়ে এসেছিল। ওই নীলার আব্বু আর ফুপি তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করেছে। কাজের মহিলাকে দিয়ে সব প্ল্যান করলে উনি তোকে না মেরে বাঁচিয়ে রেখে এখানে চলে এসেছিল। আব্দুল এইসব শুনে হতভম্ব হয়ে গেল। চোখের পানি টপ টপ করে ঝরে পড়তে লাগলো। নীলা বলে, তার মানে তুই এত বছর আমার সাথে থেকে এসব তথ্য বের করেছিস, আমাকে মিথ্যেই পরিচয় দিয়েছিস। হ্যাঁ, তুই যদি চলিস পাতায় পাতায়, আমি চলি সিরায় সিরায়। এসব মিথ্যা কথা আমাকে তুই ফাঁসানোর চেষ্টা করছস, তাই না? একদম না, আমার কাছে প্রমাণ আছে। তার থেকে বড় কথা, তোর আম্মুকে গিয়ে জিজ্ঞেস কর যা। ওয়েট, তোকে ছবি দেখাই। রনি ফোন বের করে সিক্রেট জায়গা থেকে ছবিগুলো বের করে আব্দুলের সামনে ধরে বলে, এই দেখ, এটাই আব্বু, উনি তোর আম্মু, আর পাশেটা আমার আম্মু, ফুপি, দাদিমা, আর তাদের সামনে বসে আছে তোর বর্তমান মা। রনির হাত থেকে ফোন নিয়ে কাঁপা কাঁপা হাতে ছবিতে হাত বুলাতে লাগলো। আব্দুলের চোখ পানিতে ঝাপসা হয়ে যেতে লাগলো। আব্দুল চোখ মুছে নীলার দিকে থাপ্পড় মেরে বলল, আমার থেকে তোমার ফুপি আব্বু তো আমার আম্মুকে কেড়ে নিয়েছে, আবার তুমি এসেছো আমাকে তিলে তিলে মারতে। আর কি নিতে চাও? আমার প্রাণ? আচ্ছা, তুমি এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারলে? আমি তো তোমাকে সত্যি করে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে প্রতিশোধ নেওয়ার হাতের বানিয়ে নিলে। আব্দুলের কান্না দেখে নীলা যেন নিজেকে সামলাতে কষ্ট হতে লাগলো। নীলা বুকটা যেন ফেটে যাচ্ছে। আব্দুলকে কিছু বলার আগেই আব্দুল বের হয়ে গেল। নীলা দৌড়ে যেতে চাইলে কাঁথা টি টেবিলের কোণার সাথে লেগে গেলে নীলা যেতে পারল না। আব্দুল অঝরে চোখের পানি ফেলতে লাগলো। আব্দুল হোটেল থেকে বের হয়ে চলে যেতে লাগলো। আব্দুলকে দারোয়ান দেখে কিছু বলতে যাবে, আব্দুল সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। দারোয়ান আব্দুলকে ধরে তার থাকা জায়গায় নিয়ে গিয়ে বলে, স্যার কি হলো আপনার? স্যার চোখ খুললেন না? আব্দুলকে ডাকতে লাগলো। আব্দুলের মুখে পানি দিতে লাগলো। আব্দুলের জ্ঞান ফিরলে হুড় হুড় করে কেঁদে দিল। দারোয়ান আব্দুলকে বলতে লাগলো, স্যার কি হয়েছে আপনার? এভাবে কান্না করছেন কেন? আব্দুল কিছু না বলে উঠে চলে যেতে লাগলো। আব্দুল বের হয়ে চলে গেল। আব্দুল বাসায় না গিয়ে ব্রিজের উপরে চলে গেল। ব্রিজের উপরে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করতে করতে বলল, হেই আল্লাহ, আমার সাথে এমন কেন হয়? যাকে আপন ভাবু সেই মানুষটা কেন আমাকে ধোঁকা দেয়? আমি কি পাপ করেছি আল্লাহ? আমার সাথে বারবার এমন কেন হয়? যাকে নিজে থেকে বেশি ভালোবাসলাম সেই মানুষটা আমার উপরে প্রতিশোধ নিতে আমাকে এত স্বপ্ন দেখালো। আবার সেই মানুষটা বাবা ফুপি আমার আম্মুকে এই দুনিয়া ছাড়া করে দিল। হেই আল্লাহ, আমি আর নিতে পারছি না, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আব্দুল কথাগুলো বলে হাঁটু গেড়ে বসে পড়ে। হাঁটুর উপরে হাত রেখে কান্নায় ভেঙে পড়ল। আব্দুল সারা রাত ব্রিজের উপরে বসে থাকলো। সকালে সবাই আব্দুলকে দেখতে লাগলো। আব্দুল বসে না থেকে রিস্কায় উঠে বাড়িতে চলে গেল। বাসায় গিয়ে আব্দুল যেন হতভম্ব হয়ে গেল। পুরো বাড়িতে মানুষের ভিড়। আব্দুলের বুকটা কেঁপে উঠল। আব্দুল মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই হাঁটু গেড়ে বসে পড়ল। আতিয়া আব্দুলকে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া রে, আম্মু আমাকে ছেড়ে চলে গেছে রে। ভাইয়া, তোকে কত কল দিলাম ভাইয়া, তুই কল ধরলি না রে। ভাইয়া, আম্মু তোকে লাস্ট বারের মতো দেখতে চেয়েছিল রে, আমি পারলাম না তোকে আম্মুর কাছে নিয়ে আসতে। হ্যাঁ আব্বু, উঠো না, দেখো ভাইয়া এসেছে, একবার চোখ খুলো না। আতিয়া কান্নায় ভেঙে পড়তে লাগলো। আব্দুলের চোখের পানি যেন অঝরে ঝরে যাচ্ছে। আব্দুল ওর মায়ের লাশ ধরে চিৎকার করে কান্না করতে করতে বলল, মা, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে? মা গো, আমি তো আগে একটা মাকে হারিয়ে ফেলেছি, তোমাকেও মা হিসেবে জানি। মা গো, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। মা, আমি যে এতিম হয়ে গেলাম গো মা। মা গো, ও মা, ওঠো না মা, আমাকে একা করে চলে যাও না মা। মা গো, আমাকে তুমি ক্ষমা করে দিও। আব্দুল কান্নায় ভেঙে পড়ল। আব্দুল আতিয়ার কান্না দেখে ওখানে সবাই কান্না করতে লাগলো। ওদের দুজনকে সান্ত্বনা দিতে লাগলো। আতিয়া বলল, ভাইয়া, তুই আম্মুকে শেষবার দেখতে দিলি না কেন? আম্মু তোকে দেখার জন্য কত চটপট করেছিল। ভাইয়া, তুই এত কি নিয়ে ব্যস্ত রে ভাইয়া? তুই যে ফোন ধরার সময় পালি না। ভাইয়া,
আর কাকে ব্যস্ত দেখাবি? দেখ আম্মু আমাদের ছেড়ে চলে গেছে রে ভাইয়া। আতিয়ার কথা শুনে আব্দুল যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আব্দুল ওর মায়ের লাশ শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মা গো, আমি তোমার ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। মা গো, তুমি আমাকে ক্ষমা করে দিও গো মা। আব্দুল কান্না করতে লাগলো। সবাই আব্দুল আতিয়াকে বুঝিয়ে সরিয়ে নিল। আব্দুলের মাকে গোসল করিয়ে জানাজা করিয়ে নিল। আব্দুল খাটিয়া কাঁধে নিয়ে হাঁটতে যেন পারছে না। আতিয়া চিৎকার করে কাছে। আব্দুল কান্না করতে করতে কবর দিতে নিয়ে গেল 8 বছর পর। ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া। আব্দুল কথাটা শুনে রান্নাঘর থেকে বের হয়ে বলল, কি হয়েছে? ভাইয়া, আমি ঢাকা হসপিটালে চান্স পেয়েছি। ভাইয়া প্লিজ আমাকে না করিস না, ওখানে ওনারা আমাকে দিয়েছে। প্লিজ ভাইয়া, তুই রাগ করিস না। এখানে কোনো হসপিটালে দিতে পারলো না? ভাইয়া এখানে কিছু করার নেই, প্লিজ ভাইয়া রাজি হয়ে যা। ঢাকা আমি যেতে দিব না। ডাক্তারি পড়ছস, এখানে ছোট ক্লিনিক খুলে ফেল, বাট ঢাকা যেতে হবে না। ভাইয়া এমন করিস না প্লিজ। ভাইয়া এত কষ্ট করে পড়াশোনা করে আজ ডক্টর হয়েছে, প্লিজ ভাইয়া আমাকে যেতে দে। ভাইয়া এমন কেন করছস? ভাইয়া ঢাকা তো আম্মুর কবর আছে। আমাদের পুরনো বাড়িটা কতদিন ধরে যাওয়া হয় না। বছরে একবার নিয়ে যাস, আবার লুকিয়ে নিয়ে চলে আসস। ভাইয়া প্লিজ রাজি হয়ে যা। বলছি না যাবে না মানে যাবে না। তাহলে আমাকে এত কষ্ট করে পড়াশোনা করানোর কি দরকার ছিল? যদি আমাকে সেই ঘরে রেখে দিবি, আমি বুঝতে পারি না ঢাকায় গেলে কি সমস্যা হবে। আমার মৃত্যুর 3 দিন পর আমাকে নিয়ে রাজশাহী চলে এসেছস। ভাইয়া এমন করার কারণও বলস নাই। আজ আমি ঢাকা যেতে চাচ্ছি আর তুই বাধা দিচ্ছিস। ওকে লাগবে না। আতিয়া রাগ করে রুমে চলে গেল। আব্দুল রান্না শেষ করে আতিয়াকে ডাকতে লাগলো। আতিয়ার রুমে গিয়ে দেখে কান্না করছে উপর হয়ে। আব্দুল বলল, কান্না বন্ধ করে খেতে আয়, আমাকে দোকানে যেতে হবে। জাগা আমার কুদে নেই। ওকে থাক, আমি গেলাম। আব্দুল না খেয়ে চলে গেল। দোকানে চলে গেল। আব্দুল সারাদিন দোকানে খাবার বিক্রি করে। রাত 12টার দিকে দোকান বন্ধ করে। বাড়িতে ফিরে আসলে দেখে খাবার যেমন তেমন ভাবে আছে। আব্দুল আতিয়ার রুমে গিয়ে দেখে ঘুমিয়ে গেছে। আব্দুল কিছু না বলে খাবারগুলো ফ্রিজে রেখে রুমে যেতে নেবে, তখন পাশের রুমে একজন মহিলা বলে, বাবা মাইয়াডার লগে এমন না করলেও পারতি। ওই এত কষ্ট করে পড়াশোনা করে যদি ডাক্তারি নাই করতে পারে, তাহলে পড়াশোনা কেন করাইলে? সারাদিন কান্না করছে। আমরা অনেক বুঝাইছি, না খেয়ে 10টার দিকে ঘুমিয়ে গেছে কান্না করতে করতে। মাইয়াডারে অনুমতি দিয়ে দাও। আচ্ছা আন্টি, আপনি যান। আব্দুল রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার প্লেটে বেড়ে আতিয়ার রুমে গিয়ে আতিয়াকে ডাকতে লাগলো। আতিয়ার ঘুম ভাঙলে আব্দুল বলল, কিরে সারাদিন না খেয়ে কান্না করে গেছোস? খাবারটা খেয়ে আবার কান্না কর। কান্না করার জন্য তো শক্তি প্রয়োজন আছে। আব্দুলের কথা শুনে আতিয়া কিছু না বলে আবার হুড় হুড় করে কান্না করতে করতে শুয়ে পড়বে। সাথে সাথে আব্দুল বলল, আবার শুয়ে পড়ছিস? আর কান্না করিস না তো, নে খাবারটা খেয়ে নে। খাবো না, তোর খাবার তুই খা, আমি খাবো না, তুই যা। ওকে, খাবার না খাইলে আমিও যেতে দিব না। যদি কেউ খাই তো তাহলে যেতে দিব। আব্দুলের কথা শুনে আতিয়া খুশি হয়ে আব্দুলকে জড়িয়ে ধরে বলল, সত্যি যেতে দিবি? হ্যাঁ, এখন ভালো মেয়ের মতো খাবারগুলো খেয়ে নে। ওকে, খাইয়ে দে। আব্দুল আতিয়াকে খাইয়ে দিতে লাগলো। আতিয়া খুশি হয়ে বলে, আই লাভ ইউ ভাইয়া। থাক, এত ভালোবাসা দেখাতে হবে না। ভাইয়া তুই আমার সাথে যাবি, ওকে? আমার দোকান কে দেখবে? কেন, কর্মচারী আছে, ওরা দেখবি। দেখ ভাইয়া, আমি তোকে ছাড়া একে থাকতে পারবো না। ওকে, আমি ওদের সব বলে দিব। আর চাচার সাথে কথা বলেছি, সকালে টিকিট কেটেছি। আর ওইখানে ওনার বোনের বাসা আছে, বাসটা থাকে, ওনার সাথে কথা বলে বাসা ভাড়া নিয়ে নিয়েছি। কি হলো, আমার সাথে এমন করলি কেন? অনেক ভেবে দেখলাম কাজটা ঠিক করছি না। আর চাচাও অনেক জোর করলো, ওনার কথা কিভাবে ফেলবো। উনি যদি আমাদের সাহায্য না করতো তাহলে কখনই আমরা দুজন এখানে থাকতে পারতাম না। চাচা পর হয়ে আমাদের কত উপকার করেছে, আমিও ভেবে দেখছি আমি প্রথম স্যালারি পাইলে চাচা চাচির জন্য আর তোর জন্য পোশাক কিনবো। আচ্ছা এখন ঘুমা, সকাল 6টায় উঠতে হবে। ওকে। আব্দুল নিজের রুমে চলে গেল। সারা রাত অতীতের কথা ভেবে চলে গেল। সকালে উঁচু করে নামাজ পড়তে চলে গেল।
আতিয়া এদিকে উঠে নামাজ পড়ে রেডি হয়ে নিল আর লাগেজ সব গুছিয়ে নিল। আব্দুল বাসায় এসেছে। রেডি হয়ে আতিয়াকে নিয়ে সবার সাথে বিদায় নিয়ে বের হয়ে গেল। 7 ঘন্টা জার্নি করে বাস কাউন্টারে নেমে চাচার ভাস্তাকে কল দিল। ওই ছেলেটা 10 মিনিটের ভেতর চলে আসলো। আব্দুল আতিয়াকে নিয়ে যেতে লাগলো। দুজনকে 2টা রুম দেখিয়ে দিল। ছেলেটা বলল, ভাইয়া আতিয়া আপুকে ম্যামের সাথে থাকতে হবে, আপনাকে তো আগেই বলেছি। হ্যাঁ আতিয়া, তোকে বলতে ভুলে গেছি, এখানে তোকে স্কুল শিক্ষিকার সাথে রুম শেয়ার করে থাকতে হবে। ওনার একটা ছোট ছেলে আছে আর উনি থাকে। তোর থাকতে কোনো সমস্যা হবে না তো? আর ভালোবাসা পেয়ে গেলে তখন অন্য জায়গায় নিব, আপাতত এখানে একটু শেয়ার করে থাকতে হবে। আচ্ছা সমস্যা নেই। ছেলেটা আতিয়াকে রুমে নিয়ে যেতে লাগলো। আব্দুল নিজের রুমে ঢুকে পড়ল। লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে আব্দুল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে খাটে বসতেই ছেলেটা বলল, ভাইয়া এই নিন আপনার খাবার, ম্যাম আপনাদের জন্য খাবার দিয়ে গেছে। ও আচ্ছা, রাখো। আব্দুল খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে লাগেজ থেকে সব জামা কাপড় আলমারিতে রেখে দিল। আব্দুলের ঘুম পেলে আব্দুল ঘুমিয়ে গেল। আব্দুলের বিকেলের দিকে ঘুম ভেঙে গেলে ফ্রেশ হয়ে রুমে আসলে দেখে আতিয়া একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে খেলছে। আব্দুলকে দেখে বলল, ভাইয়া এটা আরিয়ান, আর আরিয়ান এটা আমার ভাইয়া। আরিয়ান আব্দুলকে সালাম দিলে আব্দুল সালামের উত্তর নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে বলল, মাশাআল্লাহ, তোমার নামটা কিন্তু অনেক সুন্দর। ছেলেটা হাসি দিয়ে বলে, ধন্যবাদ আঙ্কেল। ভাইয়া জানোস এই পিচ্চির আম্মুকে কেমন যেন চেনা চেনা লাগে, কোথাও যেন দেখেছিলাম বাট মনে করতে পারছি না, কিন্তু আপুটা অনেক ভালো। চল ভাইয়া আপুটার সাথে পরিচয় হয়ে নিবি। পরে হওয়া যাবে। আচ্ছা শোন, আমি বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসতে হবে তো। ওয়েট ভাইয়া, আপু তো বাজারে যাবে, তাহলে আমরা একসাথে যাই। আচ্ছা তাহলে ওনাকে জানা, আর না হইলে আমি একা চলে যাব। এই তো তারা দিস না তো, আরিয়ান চলে যাই। আরিয়ান চলে গেল। আতিয়া শার্ট পরে নিল। আব্দুলকে আরিয়ান ডাকলে আব্দুল বের হইল। আব্দুল বের হতেই থমকে গেল। সামনে থাকা ব্যক্তিটা যেন চুপ হয়ে গেল। একে অপরের দিকে তাকিয়ে থাকলো। আব্দুল বলে উঠল, প্রিয়াঙ্কা তুমি? কে আপনি? আমাকে চেনেন? আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? কেউ না। তুমি এখানে কি করছো? আর শিক্ষিকা মানে? ভাইয়া তুই আপুকে চিনস? আমি কাউকে চিনি না। আতিয়া তোমরা কি যাবে? তাহলে তাড়াতাড়ি চলো, আমার আবার বাসায় এসে কাজ করতে হবে। ভাইয়া চলো। আব্দুল আরিয়ানকে কোলে তুলে নিল। 4 জন বাসা থেকে বের হলে আব্দুল 2টা রিক্সা থামালো। আব্দুল আরিয়ান একসাথে যেতে লাগলো। আতিয়া আর প্রিয়াঙ্কা একসাথে যেতে লাগলো। প্রিয়াঙ্কার চোখে পানি জমে যাচ্ছে। আব্দুল আরিয়ানকে জিজ্ঞেস করলো, আরিয়ান তোমার আব্বু কোথায়? আরিয়ান চকলেট খেতে খেতে বলে, জানি না তো, আব্বুর কথা বললে আম্মু বকা দেয়, তাই আর কিছু জানি না। আরিয়ানের কথা শুনে আব্দুল আর কিছু বলল না। 4 জন বাজারে গিয়ে বাজার করতে লাগলো। আব্দুল দেখতে পেল আরিয়ান বন্দুক কেনার জন্য বায়না করছে। প্রিয়াঙ্কা আরিয়ানকে বোঝাতে লাগলো, কিন্তু আরিয়ান শুনছে না। প্রিয়াঙ্কার রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আব্দুল হাত ধরে ফেলল। আব্দুল বলল, আরিয়ান তোমার যা পছন্দ তুমি নাও। আমাদের মাঝে নাক গলাবেন না দয়া করে, আপনারা যান, আপনাদের কাজ করেন। কথাটা বলে প্রিয়াঙ্কা আরিয়ানের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আরিয়ান কান্না করতে লাগলো। আব্দুল বন্দুক কিনে আতিয়াকে দিয়ে বলল, আতিয়া দিয়ে আয়। আতিয়া নিয়ে চলে গেল। আব্দুল আর কিছু বাজার করে ওদের কাছে গিয়ে বলল, আতিয়া কি খাবি বল, আবার বাসায় গিয়ে বলিস না ভাইয়া আমাকে কিছু কিনে দিল না। আর আতিয়া ওনাদের জিজ্ঞেস কর কি খাবে। আতিয়া আমরা কিছু খাবো না, বাসায় যেতে বলো। না আপু চলো ফুচকা খাবো, ওইদিকে ফুচকা বিক্রি করছে। আতিয়া জোর করে নিয়ে যেতে লাগলো। আরিয়ানকে নিয়ে আব্দুল দোকান থেকে ওর পছন্দের চকলেট, আইসক্রিম, চিপস কিনে দিল। প্রিয়াঙ্কা রাগ করে আতিয়ার জন্য কিছু বলতে পারল না। আতিয়া প্রিয়াঙ্কাকে বলল, আপু খাচ্ছ না কেন? এভাবে কি ওদের দিকে তাকিয়ে আছো? আরে আমার ভাইয়া বাবুদের অনেক ভালোবাসে, ওদের কান্না সহ্য করতে পারে না। তুই প্লিজ ভাইয়ার সামনে আরিয়ানকে বকা বা মারতে চেও না। প্রিয়াঙ্কা খাইতে না চাইলেও আতিয়ার জোড়াজুড়িতে খেতে হলো। আরিয়ানকে নিয়ে আব্দুল বিল দিয়ে বলল, আর কিছু খাইবা না তোমরা? আমি আর খাবো না। আপু তুমি কি খাবে? না, বাসায় যেতে হবে, রান্না করতে হবে তো।
চারজন রিক্সা নিয়ে চলে গেল। প্রিয়াঙ্কা ভাড়া দিতে গেলে ব্যাগ থেকে ফাঁকা আব্দুল তার আগেই ভাড়া দিয়ে দিল। প্রিয়াঙ্কা তার উপর বলে ওঠে, আপনি যাওয়ার ভাড়াও দিলেন, আবার আসারটা, এটা কি ঠিক হলো? আপনাকে এসব নিয়ে ভাবা লাগবে না। আব্দুল দুটো ব্যাগ হাতে নিয়ে যেতে লাগলো। প্রিয়াঙ্কা, আতিয়া, আরিয়ান পেছন পেছন যেতে লাগলো। প্রিয়াঙ্কা দরজা খুলে দিলে আব্দুল ভেতরে গিয়ে বলল, রান্নাঘর কোন দিকে? আপনাদের বাজার আপনাদের কাছে রেখে দেন। আমাদের বাজার আলাদা করে দিচ্ছেন কেন? এক চুলায় রান্না করা ভালো, আর আমি আপনাকে সাহায্য করব রান্নায়, তাই আমাদের নিয়ে পেড়ে নিয়েন না। আতিয়া দেখিয়ে দিলে আব্দুল রেখে দিল। মাছ মাংস বের করে করতে লাগলো। কাটাকাটি শেষ করে আব্দুল বলল, এখন বাকিটা আপনি বুঝে নেন, আমি এখন গেলাম। আব্দুল চলে গেল। প্রিয়াঙ্কা গিলটি ফিল করলে আতিয়া বলল, আপু তুমি কি আমাদের আপন মনে করো না নাকি? আরে আপু, আমরা তো 1 মাস একসাথে থাকবো, সেখানে ভাগাভাগি কেন করছো? আমাদের জিনিস মানে তোমার, তোমার জিনিস মানে আমাদের। তারপরেও এত ভেবো না তো, এগুলো ফ্রিজে রেখে দাও। প্রিয়াঙ্কা আতিয়া রান্না বসিয়ে দিল। আর এদিকে আব্দুলের মাথায় কাজ করছে না। আব্দুল ভাবতে লাগলো, এইটা কি হচ্ছে? উনি রাজপ্রাসাদ মতো বাড়ি রেখে এখানে কি করছে? আর এমন অবস্থা যে সন্তানকে কিছু কিনে দেওয়ার মতো কোনো টাকাই নাই, আর ওনার স্বামীর বা কোথায়? আব্দুল কথাগুলো ভাবতে লাগলো। আব্দুল বুঝতে পারছে না কি দিয়ে কি হচ্ছে। আতিয়া প্রিয়াঙ্কার রান্না শেষ হলে আব্দুলকে আরিয়ান ডাকতে আসলে আব্দুল আরিয়ানের হাত ধরে গেলে প্রিয়াঙ্কা বলে ওঠে, আপনি বসেন। আমি তোমার ছোট, আমাকে আপনি কেন বলছো? পর মানুষকে আপনি বলা ভালো। আব্দুলের কথাটা হজম করতে পারল না। আতিয়া বলে ওঠে, না বসে দেই। কি ভাইয়া, আপু তোকে আপনি বলছে দেখে তোর মুখের এই হাল কেন? আব্দুল কিছু না বলে চেয়ার টেনে বসলো। চারজন বসে পড়লেও প্রিয়াঙ্কা বলল, আতিয়া, তোমরা নিয়ে খাও, আমি আরিয়ানকে খাওয়াই দেই। আচ্ছা। আতিয়া বেড়ে দিতে লাগলো। আব্দুল খাবার মুখে দিতে ভ্রুকুসকে তাকিয়ে বলে, এটা আপনি রান্না করেছেন? কি মনে হয়? ভালোই তো রান্না করেন। আপনার মতো না, তাই মজা নেওয়ার দরকার নাই। আব্দুল প্রিয়াঙ্কার মুখে খাবার ধরলে আতিয়া প্রিয়াঙ্কা ভ্রুকুসকে তাকালো। প্রিয়াঙ্কা বলে ওঠে, আপনি খান। খান, আপনি তো সারাদিন স্কুল করেছেন, ক্ষুধাও নিশ্চয়ই লেগেছে। আমার কথা কারো ভাবা লাগবে না। খান, আপনি তো সারাদিন। বলছি না খাবো না, আমার কথা বুঝতে পারেন না? ভাইয়া, এটা কেমন ব্যবহার? আমি আপুকে খাইয়া দিচ্ছি আর তুই? আব্দুল আর কিছু না বলে হালকা খেয়ে উঠে চলে গেল। আতিয়া প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল, আপু কিছু মনে করো না, ভাইয়া হঠাৎ এমন কেন করলো কে জানে। ভাইয়া তো এমন না, কোনো মেয়েদের দিকে তেমন তাকায় না, সবসময় মেয়েদের থেকে দূরে থাকে, বাট তোমার সাথে এমন কেন করছে কে জানে। ও। আব্দুল রুমে গিয়ে অনেকক্ষণ ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে আরিয়ানের ডাকে ঘুম ভেঙে গেল। আরিয়ান আব্দুলের উপরে উঠে বলে, আঙ্কেল উঠেন না, আর কত ঘুমাবেন? আব্দুল আরিয়ানের কপালে চুমু দিয়ে মিষ্টি করে হেসে বলল, আপনি এত ভোরে উঠে পড়েছেন? আরিয়ান বলে, হ্যাঁ, নামাজ পড়তে যাবেন না? যাবো তো। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হয়ে অজু করে আসি। আব্দুল উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে বের হয়ে মাথায় টুপি দিয়ে আরিয়ানের হাত ধরে যেতে লাগলো। দুজন মসজিদে গিয়ে নামাজ পড়ে মসজিদের বাহিরে এসেছেন। আব্দুল বসে আরিয়ানের জুতার ফিতা লাগিয়ে দিতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে একজন বলে ওঠে, আরিয়ান আব্বু। রনির কণ্ঠ শুনে আরিয়ান আব্দুল দুজন সামনের দিকে তাকালে রনির চমকে গেল। রনি হেসে বলে, বাপ ছেলে একসাথে। আব্দুল, তুই এতদিন কোথায় ছিলি? রনির কথা শুনে আব্দুল অবাক হয়ে গেল। রনির দিকে ছুটে আরিয়ান এসে কোলে উঠে বলে, চাচু তুমি কবে দেশে এসেছ? রাতে এসেছিস বাবা, বাট তোমার আব্বু যে ফিরে এসেছে আমাকে তো একবার কল করে জানালে না। আরিয়ান আব্দুল অবাক হয়ে তাকালো। আরিয়ান বলে, আমার আব্বুকে চাচু? আরে চাচু, তুমি কি আব্দুল আঙ্কেলকে আমার আব্বুর ভাবছো নাকি? আরে না, উনি তো আমাদের পাশের রুমে ভাড়া থাকে। রনি, এসব কি বলছিস? এখান থেকে চল তো। রনির সাথে আব্দুল যেতে লাগলো। লেকের পাড়ে গেলে আব্দুল আরিয়ানকে আইসক্রিম কিনে দিয়ে বসিয়ে দিয়ে দুজন বসে পড়ল। রনি, তুই আমাকে আরিয়ানের আব্বু কেন বললি? তো আরিয়ান তো তোর ছেলে। তুই যে প্রিয়াঙ্কা ম্যামকে বিয়ে করেছিস সেটাও আমরা সবাই জেনে গেছি। আব্দুল, তুই প্রিয়াঙ্কা ম্যামের সাথে ঠিক করিস নাই।
তুই জানিস তোর কারণে ওনাকে ত্যায্য কন্যা হতে হয়েছে? তুই জানিস তোর কারণে ওনাকে ত্যায্য কন্যা হতে হয়েছে? তুই তার লাইফটা নষ্ট কেন করে দিলি? আমি কিছু বুঝছি না, আমাকে একটু খুলে বলবি? তোর আম্মু মারা যাওয়ার পর তো তুই কাউকে কিচ্ছু না বলে চলে গিয়েছিলি এখান থেকেই। প্রিয়াঙ্কা ম্যাম তোকে কত জায়গায় খুঁজেছে, আমি নীলা অনেক খুঁজেছি, কিন্তু তোকে আমরা কোথাও পাইনি। হঠাৎ করে একদিন প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারি প্রিয়াঙ্কা মা হতে চলেছে। এটা নিয়ে সব্বার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রিয়াঙ্কা আম্মু অনেক রেগে যায়, বাচ্চা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। আর এই বাচ্চার বাবাকে জানতে চাইলে প্রিয়াঙ্কা বলে না। প্রিয়াঙ্কাকে অনেক মারধর করা হয়। প্রিয়াঙ্কাকে ওর জায়গা থেকে সরিয়ে দিয়ে ওর ছোট বোনকে সেই জায়গায় দিয়ে দেয়। কি বলিস, এত কিছু হয়ে গেছে? হ্যাঁ, প্রিয়াঙ্কার উপরে এত অত্যাচার বডিগার্ড সহ্য করতে না পেরে ওরা সব সত্যি বলে দেয়। তখন আমিও ছিলাম, আমি যেন থমকে গিয়েছিলাম। আমি আব্বুকে সব জানিয়ে দিই। আব্বু প্রিয়াঙ্কার কাছে আসলে প্রিয়াঙ্কা রাজি হয় এই বাড়িতে যেতে। তোর উপরে রাগ আছে, ওর একটাই কথা, যার জন্য এত কিছু সেই মানুষটাই তো আমাকে কখনোই ভালোবাসে নাই। আমি আর তার স্ত্রী হয়ে তার বাড়িতে যেতে চাই না। আব্বু আম্মু অনেক জোর করলে প্রিয়াঙ্কা রাজি হয় নাই। আরিয়ানকে মাঝে মাঝে আব্বু আম্মু সময় পেলে বাড়িতে নিয়ে যায়, আবার রাতে দিয়ে যায়। আর কিছু কিনে দিতে চাইলে প্রিয়াঙ্কা সেইগুলো নেয় না। সেই জন্য আব্বু বা আমরা কেউ কিছু কিনে দেই না, আর আমাদের সাহায্য নেয় না। এর জন্য পরে আমাদের স্কুলে ওর চাকরির ব্যবস্থা করে দিই। এখনও ওই জানে না যে আমরা দিয়েছি। আব্দুল, তুই এমন কেন করলি? আব্দুল সব কিছু শুনে নিজের উপরে রাগ হতে লাগলো। আব্দুল আরিয়ানকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে আছে। আব্দুল সব কিছু শুনে নিজের উপরে রাগ হতে লাগলো। আব্দুল আরিয়ানকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে আছে। কান্না করিস না, তুই কোথায় ছিলি 8 বছর? কেন এখান থেকে এভাবে হারিয়ে ঠিক আছে, গেলি? মা মারা যাওয়ার পর আমার মাথা কাজ করছিল না। নীলাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। আর আমার ভয় হয়তো যদি নীলা আমার বোনের ক্ষতি বা আমার জন্য তোদের কোনো ক্ষতি করে, তাই আমি সবার থেকে দূরে চলে গেছি। এত পীড়া আমি নিতে পারছিলাম না। আমার শান্তির দরকার ছিল। চেনা মানুষদের আর বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। ঘৃণার আগে কাউকে সহ্য হচ্ছিল না। আর কাকে বিশ্বাস করব? কে বা ক্ষতি করবে না? একবার তো প্রিয়াঙ্কার করবে কথা না। তোর ভাবা উচিত ছিল। আরে আমি কি জানতাম না কি বাবু চলে আসবে পেটে? হুট করে এমন হয়ে গেছে। আর আমার এত কিছু ভাবার সময় ছিল না। একে তো নীলা, তার উপরে ওর বাবা ফুপি আমার আম্মুকে মেরে ফেলেছে। তার উপরে বাড়িতে গিয়ে দেখি মাও আমাদের ছেড়ে চলে গেছে। একসাথে এত আঘাত সহ্য হচ্ছিল না। আমার শুধু একটাই মনে হচ্ছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি আর এখানে থাকতে পারছি না। আব্দুল, অতীতে যা হয়েছে তা বাদ দে। ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। আর নীলাকে আমি বিয়ে করেছি। বাহ, ভুল বুঝিস না, নীলাও মা হতে চলেছিল। নিজের সন্তানকে তো আর দূরে সরিয়ে দিতে পারি না। আর নীলা তোকে অনেক ভালোবাসে। নীলা তোর জন্য অনেক কান্না করতো আগে, এখন আবার আগের মতো স্বাভাবিক হয়েছে। আর ফ্যামিলির কেউ জানে না নীলা তোর সাথে কি করেছিল। প্লিজ ভাই, আমার সব ভুলে যা। ভালো সুখে সংসার কর। আত্মীয় কল দিচ্ছে। আচ্ছা যা, বাট আরিয়ানকে নিয়ে বাসায় যাচ্ছি। আব্বু নিয়ে যেতে বলেছে। আজকে তো শুক্রবার, সবার ছুটি। আর তুইও চল না, সবাই তোকে দেখতে চায়। কাউকে আমার ব্যাপারে বলার দরকার নাই। আমি আমার বোনকে নিয়ে সুখে আছি। আব্দুল কথাগুলো বলে চলে গেল। রনি আরিয়ানকে নিয়ে চলে গেল। আব্দুল বাসায় চলে গেলে প্রিয়াঙ্কা রুমে ঢুকে পড়ল। প্রিয়াঙ্কাকে দেখে আব্দুল হাঁটু গেড়িয়ে বসে প্রিয়াঙ্কার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার জন্য তোমাকে এতটা কষ্ট পেতে হবে আমি কখনোই ভাবি নাই। প্রিয়াঙ্কা, বিশ্বাস করো, আমি ওই সময়টা কোনো কিছু ভাবতে পারছিলাম না। একে তো সেই দিন রাতে সব সত্যি জানতে পারি। নীলা আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এই অভিনয় করেছে। তার উপরে আমার আম্মুকে ওর আব্বু ফুপি মেরে ফেলেছিল। আমাকে সবার থেকে আলাদা করে দিয়েছে। এইগুলো আমি মানতে পারছিলাম না। তার উপরে সকালে বাড়িতে গেলে দেখি মাও আমাদের ছেড়ে চলে গেছে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, আমাকে এখান থেকে বের হতে হবে, না হলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আতিয়া অবাক হয়ে ওদের কথাগুলো শুনছিল। প্রিয়াঙ্কা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তো আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? প্রিয়াঙ্কা, আমার তোমার কথা ভাবা উচিত ছিল। তোমার সাথে যোগাযোগ রাখলে আজ তোমাকে এতটা কষ্ট করতে হতো না।
আমাদের সন্তানকে বাবা ছাড়া থাকতে হইতো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আব্দুলের কথা শুনে আতিয়া হা হয়ে গেল। আতিয়া বলে ওঠে, ভাইয়া এসব কি বলছো? ঠিক বলছি আতিয়া, উনি আমার স্ত্রী আর আরিয়ান আমার সন্তান। আতিয়া ঠাস করে সোফায় বসে পড়ল। প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে বলল, আরিয়ান আমার সন্তান আর কারো না। আর আমি তোমাকে ঘৃণা করি। আমার চোখের সামনে থেকে প্লিজ যাও। আমার মেজাজ গরম করবে না। আমি আর কোথাও যাব না। আমি আর দ্বিতীয়বারের মতো এক ভুল বারবার করতে চাই না। আমি বেঁচে যতদিন থাকবো আমার সন্তান স্ত্রীর সাথে থাকবো। আমি কারো স্ত্রী না, আর আমার সন্তানের কোনো বাবার প্রয়োজন নাই। আমি ওর বাবা, আমিই ওর মা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার মতো করে আমার সন্তানকে বাবাহারা করো না। আপনাকে কে বাবাহারা করছে? যান, আপনার তো মা বাবা সবাই আছে। প্রিয়াঙ্কা প্লিজ আমাকে শেষবারের মতো একটা চান্স দাও। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, মৃত্যু আগ পর্যন্ত আমি তোমার এই হাত ছাড়বো না। প্রিয়াঙ্কা আব্দুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে রুম থেকে চলে গেল। দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে লাগলো। আব্দুল প্রিয়াঙ্কাকে ডাকতে লাগলো। প্রিয়াঙ্কা বলে, প্লিজ এখান থেকে চলে যাও। আমরা অনেক সুখে আছি, প্লিজ। আর আমার থেকে সন্তানকে কেড়ে নিও না। সব তো কেড়ে নিয়েছো, এবার একটু আমাকে শান্তিতে থাকতে দাও। প্রিয়াঙ্কা আমি হয়তো তোমাকে আগের সময়টা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসতে চাই। আমি তোমাকে আর আমাদের সন্তানকে নিয়ে ভালো থাকতে চাই। প্লিজ প্রিয়াঙ্কা আমাকে শেষবারের মতো সুযোগ দাও। আমাকে দূরে সরিয়ে দিয়ে নিজেকে কেন কষ্ট দিচ্ছ? প্রিয়াঙ্কা তুমি আমাকে শাস্তি দাও, তাও আমাকে তোমাদের থেকে দূরে সরিয়ে দিও না। আব্দুল কান্না করতে লাগলো। প্রিয়াঙ্কা দরজার পাশে বসে কান্না করতে লাগলো। আব্দুল দরজার সামনে বসে হাঁটু গেড়ে কান্না করতে লাগলো। আতিয়া আব্দুলকে বোঝাতে লাগলো। আব্দুল কান্না করতে করতে বলে, আতিয়া তোর ভাবিকে দরজা খুলতে বল না। আমি সত্যি ওকে ছেড়ে অন্য কারো কাছে যাব না। আমাকে একবার চান্স দিতে বল বুঝতে না। দাও ভাইয়া, ভাবিকে বসতে দাও। তাই আমার মনে হয় ভাবিকে একা থাকতে দেওয়া উচিত। তুমি নিজের রুমে যাও। আতিয়া আব্দুলকে তার রুমে রেখে আসলো। আব্দুল নিজের উপরে অনেক রাগ হতে লাগলো। রাগের দেয়ালে একের পর এক পাঞ্চ করতে লাগলো। আব্দুল ওখানে বসে কান্না করতে লাগলো। সারাদিন আব্দুল প্রিয়াঙ্কা ঘর থেকে বের হলো না। আতিয়া দুজনকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে সোফায় বসে থাকলো। সন্ধ্যার দিকে আতিয়া প্রিয়াঙ্কার রুমের কাছে গিয়ে বলল, ভাবি আমি হসপিটালে চলে গেলাম, আমার রাতে ডিউটি আছে, এখন তো বের হবেন প্লিজ। প্রিয়াঙ্কা বের হলে আতিয়া বলল, অবশেষে বের হইলেন। আর আরিয়ান সারাদিন ও তো আসলো না, ওকে কোথাও রেখে এসেছেন? প্রিয়াঙ্কা কিছু বলবে তার আগেই দরজায় নক হলো। আতিয়া দরজা খুলতে গেলে আরিয়ানের সাথে শিল্পপতি রায়হান চৌধুরী, দীপ্তি চৌধুরী। আতিয়া তো তাড়াতাড়ি করে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। স্যার আপনারা এখানে ভিতরে আসেন। আতিয়ার অবস্থা দেখে আরিয়ান হেসে বলে, আন্টি আমরা দাদিমা আর দাদুকে ম্যাম স্যার বলছো কেন? কি তোমার দাদু দাদিমা মানে? তুমি আতিয়া? জি স্যার। আতিয়া তুমি যাও, তোমার প্রথম দিন দেরি হয়ে যাচ্ছে। ধুর মিথ্যা করছি, আপনারা বের হচ্ছেন না। আমি ডিউটি সকাল থেকে। আপনারা বসেন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। দুজন বসলো। আতিয়া প্রিয়াঙ্কা পেছন পেছন যেতে লাগলো আর বলল, ভাবি ওনারা কিভাবে আরিয়ানের দাদা দাদি হয়? ও তো বড় মানুষ, এখানে আমি তো কখনই ভাবিনি ওনাদের কোনোদিন সামনে থেকে দেখতে পারবো। এত অবাক হওয়ার কিছু নাই। আর ওনারা তোমার ভাইয়ার জন্মদাতা পিতা ও দীপ্তি চৌধুরী তার সৎ মা। কি বললে? ভাইয়া তো আমার ভাই। তুমি সব জানো না। তোমার আম্মু আব্বু আলাদা, তোমার ভাইয়ার বাবা মা আলাদা। তোমার আম্মু আগে ওনাদের বাড়িতে কাজ করতো। তুমি যাকে ভাবি বলতে সেই তোমার ভাইয়ার শত্রু ছিল। ওই আব্বু বড় ফুপ্পি আর আমার আসল শাশুড়িকে মেরে ফেলে, আর আব্দুলকে মেরে ফেলার জন্য তোমার আম্মুকে সেট করেছিল। বাট তোমার আম্মু আব্দুলকে মারতে না পেরে নিজের সন্তান হিসেবে বড় করছে। কি আমার আম্মু এত জঘন্য ছিল যে ভাইয়াকে মেরে ফেলতে চেয়েছিল? অতীত ভেবে লাভ নাই, ওইসব বাদ দাও। আমার তো অনেক রাগ হচ্ছে। রাগ করো না। বিশ্বস্ত মানুষেরা সব সময় পেছন থেকে আঘাত করে, এটা কমন বিষয়। তোমার ভাইয়াকে ডাক দাও। ওনারা নিশ্চয়ই তোমার ভাইয়ার ব্যাপারে জেনে গেছে, না হইলে তোমাকে তো চেনার কথা না। ভাইয়া দরজা খুলে না, আরিয়ানকে পাঠায়। নিজের ছেলের কথা ফেলতে পারবে না নিশ্চয়। আচ্ছা যাও। আতিয়া আরিয়ানকে ডেকে কানে কানে কিছু বলে আরিয়ান চলে গেল। আরিয়ান আব্বু আব্বু বলে ডাকতে লাগলো।
আব্দুলের দরজা খুলে আরিয়ানকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। আরিয়ান নেমে আব্দুলের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। প্রিয়াঙ্কার রুমে ঢুকলে আব্দুল অবাক হয়ে গেল। আব্দুলকে দেখে দীপ্তি চৌধুরী এগিয়ে এসে জড়িয়ে ধরল। আব্দুল থ হয়ে দাঁড়িয়ে থাকলো। দীপ্তি চৌধুরী আব্দুলের সারা মুখে চুমু দিয়ে বলল, বাবা আমার, তুই এতদিন কোথায় ছিলি? আমরা তোকে কত খুঁজেছি। রনি তোকে সব সত্যি বলার পর কেন আমাদের কাছে ফিরে আসলি না? কোথায় যাব? সবাই তো জানে আমি মৃত, সেখানে গিয়ে কি করব? আমরা না হয় ভুল জানতাম, তাই বলে তুই কি আমাদের সাথে একবার দেখা করতে আসতে পারলি না? তোকে আমরা কত খুঁজেছি, কোনো হিসাব আছে? আমি চাইলে আমার সুখের কথা ভেবে আপনাদের কাছে চলে যেতে পারি না? আমাকে যে ছোট থেকে বড় করলো তাদের রেখে আমি চলে যেতে পারি না? আমি এত সহজে দায়িত্ব থেকে মুক্তি নিয়ে নিব নাকি? আর আপনি তো সুখেই আছেন নিজের ফ্যামিলি নিয়ে, আর হুদায় ওইখানে গিয়ে আমি কি করব? যদি আম্মু বেঁচে থাকতো তাহলে যাওয়া যাইতো, বাট ওইখানে তো আমার আম্মু নাই। আর আমি রনির ভাগ জায়গা দখল করতে চাই না। সৎ সন্তানরা কখনোই কারো আপন হয় না। আব্দুল, এসব কি বলছিস? তুই আমার বোনের সন্তান। আমার কোলে তুই সব সময় থাকতি, আমি তো সব খেয়াল রাখতাম। আর সেখানে আমি তোকে মেনে নেব না? আমাকে তুই এত খারাপ ভাবতে পারলি? একবার তো গিয়ে দেখতে পারতি আসলে তোদের ভালোবাসি কি না। অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। তুই, আতিয়া বৌমা, আরিয়ান আমাদের সাথে চল। এখানে তোদের আমি থাকতে দিব না। আমার ভরা সংসার লাগবে। আতিয়া, প্রিয়াঙ্কা, তোমরা দুইজন রেডি হয়ে নাও প্লিজ। আমি গিয়ে সবার মাঝে কাঁটা হতে চাই না। তোর বাড়িতে তুই যাবি, এখানে কাটা হওয়ার কি হলো? আব্দুল প্লিজ জিদ ধরে থাকিস না। এত বছর পর তোকে আমরা ফিরে পেয়েছি, আর হারাতে চাই না। প্লিজ আমাদের সাথে চল। আমার বোনকে মেনে নিতে হবে। যদি আমার বোন কষ্ট পায় তাহলে আমি ওইখানে থাকতে পারবো না। আতিয়া ও আজ থেকে আমাদের মেয়ে, আর আমার কোনো মেয়ে নাই। আতিয়া আমাদের আদরের মেয়ে হয়ে থাকবে, তোকে এটা নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, আতিয়া আমাদের মেয়ে আজ থেকে। আতিয়া অনেক খুশি হলো। 3 জন রেডি হয়ে নিল। 6 জন বের হয়ে রায়হান চৌধুরী বাড়িওয়ালাকে টাকা দিয়ে ওদের গাড়িতে উঠতে বলল। 6 জন যেতে লাগলো। আব্দুল চুপচাপ বসে আছে। আব্দুলের কল বেজে উঠলে আব্দুল কল রিসিভ করল। আসসালামু আলাইকুম চাচা। চাচা ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে বলে, আব্দুল, টাকাটা তোমার ব্যাংকে পাঠিয়ে দিয়েছি, দেখো গেছে নাকি। অপেক্ষা করেন, আমি চেক করছি। আব্দুল চেক করে বলল, জি চাচা এসেছে, বাট আপনারা পুরোটাই দিয়ে দিয়েছেন কেন? আমি টাকা দিচ্ছি। গতকাল ইনকাম ভালো হয়েছে, বাজারে টাকা রেখে তোমাকে পাঠিয়েছি। আমাদের একটাই বিয়ের অনুষ্ঠানে কাজ দিয়েছে, তুমি কি আজকে আসতে পারবে? বাহ, তাহলে তো অনেক ভালো। আচ্ছা, আমি রাতের ভিতরে চলে যাব। আব্দুল কল কেটে দিয়ে বলল, আমাকে এখানে নামিয়ে দেন। কোথায় যাবে? আমাকে রাজশাহী যেতে হবে। ভাইয়া, চাচা ঠিক আছে। হ্যাঁ, কাজ পড়ে গেছে। আতিয়া, তুই সাবধানে চলাফেরা করিস। আমাকে কয়েকদিন ওইখানে থাকতে হবে। আব্দুল গাড়ি থেকে নেমে পড়ল, টাকা বের করে আতিয়াকে দিল, আর 5,000 প্রিয়াঙ্কার হাতে দিয়ে বলল, আমার ছেলে যা কিনতে ইচ্ছা হয় কিনে দিও, আর টাকা লাগলে আমাকে জানাও, আমি পাঠিয়ে দিব। আর প্লিজ আমার বোনটার খেয়াল রাখো। আর আব্বু আম্মু, আমি রাজশাহী থেকে এসে আপনাদের বাসায় যাব। ভালো থাকবেন আব্বু, টাটা। আব্দুল আরিয়ানকে চুমু দিল। আতিয়া বলে, ভাইয়া সাবধানে যাস, আর কি আমাকে কল দিস। আব্দুল সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্দুল বাস কাউন্টারে চলে গেল, টিকিট কেটে রাজশাহী চলে গেল। 8 দিন পর আব্দুল ঢাকা ফিরে আসলো। আব্দুল সোজা আতিয়ার হসপিটালে চলে গেল। আতিয়া বের হতেই দেখে আব্দুল দাঁড়িয়ে আছে। আতিয়া দৌড়ে গিয়ে আব্দুলকে জড়িয়ে ধরল। আব্দুল আতিয়ার কপালে চুমু দিলে হঠাৎ করে একটা ছেলে এসেছে। আব্দুলকে লাথি মেরে ফেলে দিয়ে বলল, এই, তোর এত বড় সাহস আমার হবু বউকে জড়িয়ে ধরস? এতগুলো মানুষের সামনে আমি তোকে মেরে ফেলব। সবুজ আব্দুলের কলার ধরে তুলে আবার মারতে যাবে, সাথে সাথে আতিয়া সবুজের হাত ধরে বলল, ভাইয়া কি করছেন? আরে এটা আব্দুল ভাইয়া। আব্দুল সবুজের দিকে তাকাতেই সবুজ আব্দুলের পা জড়িয়ে ধরে বলল, ভাইয়া, ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। ভাইয়া প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আতিয়া, এইসব কি? এই ছেলেটা কে?
ভাইয়া তুমি রেগে চাইও না, গাড়িতে উঠো, আমি বুঝিয়ে বলি। আর ভাইয়া আপনি মাতবাড়ি না করলে হয় না? তুমি আমাকে বলবে না যে এটাই আব্দুল ভাইয়া? আমি কি ভাইয়াকে কখনো দেখছি? আমাকে বলার সুযোগ দিয়েছেন নাকি? ভাইয়া প্লিজ ওঠো না, এভাবে তাকিয়ে থেকো না। আমি জানি তোমার রাগে রক্ত মাথায় উঠে যাচ্ছে, বাট ভাইয়া উনি তোমার চাচাতো ভাই, উনি এখনকার সিনিয়র ডাক্তার। এই তুমি আমার বোনকে বউ কেন বললে? ভাইয়া ছাড়ো না, আব্বু আম্মু কাকি সবাই আমাকে অনেক পছন্দ করে, আর উনি অনেক ভালো। আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তোমার উপরে এখন ভরসা। তুমি যদি রাজি হও তাহলে আমাদের বিয়ে হবে, আর তুমি রাজি না হলে হবে না। 8 দিনে এত কিছু হয়ে গেছে, আর কি কি করছোস? ভাইয়া এভাবে বলছে কেন? বাসায় তো চলো। ভাইয়া ও তোমাকে অনেক ভালোবাসে। তুমি রাজি না হলে ও আমাকে বিয়ে করবে না। ভাইয়া প্লিজ রাজি হয়ে যাও। আমি খারাপ ছেলে না। তুমি আমার সম্পর্কে খোঁজখবর নিতে পারো। আমি জীবনও কারোর সাথে প্রেম করি নাই। প্রথম তোমার বোনকে দেখে আমার ভালো লাগছে, আর আমি প্রেমের প্রস্তাব না দিয়ে সোজা তো বিয়ের প্রস্তাব দিয়েছি। হয়েছে, চলো। নাকি ডিউটি আছে? আতিয়ার ডিউটি নেই, আমার আছে, বাট অত গুরুত্বপূর্ণ না। দরকার হলে আমাকে কল দেবে। চলো বাসায় যাই। তিনজন গাড়িতে উঠে পড়ল। আতিয়া আব্দুলের বাহু জড়িয়ে ধরে অসহায়ভাবে তাকিয়ে বলে, ও ভাইয়া রাগ করে দেখো না প্লিজ। ভাইয়া আমি তো রিলেশন করি নাই। চুপ থাকতো, মাথা ব্যথা করছে। মাথায় হাত বুলিয়ে দে। আতিয়া আব্দুলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সবুজ মাথায় হাত বোলাতে গেলে আব্দুল রাগী লোক নিয়ে তাকাতে সাথে সাথে সবুজ হাত সরিয়ে নিল। আব্দুল মনে মনে হাসতে লাগলো। তিনজন বাসার ভিতরে গেলে নেমে পড়ল। সদর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে দরজা খুলে গেল। দীপ্তি চৌধুরী আব্দুলকে দেখে খুশি দিয়ে জড়িয়ে ধরল। আব্দুলকে নিয়ে ভিতরে গেল। আরিয়ান আব্দুলকে দেখে দৌড়ে এসে কোলে উঠল। আরিয়ানকে দেখে নীলা থমকে গেল, কাঁপতে লাগলো। আব্দুল নীলার দিকে না তাকিয়ে সবাইকে সালাম দিল। দীপ্তি চৌধুরী বলে ওঠে, আব্দুল এইদিকে আসো, সবার সাথে পরিচয় করিয়ে দিই। দীপ্তি চৌধুরী সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আব্দুলকে সবাই জড়িয়ে ধরে আদর করতে লাগলো। প্রিয়াঙ্কা আতিয়াকে দেখে বলল, কি ব্যাপার আতিয়া, মন খারাপ কেন? ভাবি এই গাধার লোকটা ভাইয়াকে লাথি দিয়ে ফেলে দিয়েছে। ভাইয়া তো প্রচন্ড রেগে গেছে, গাধা একটা। ভাবি আমি তো আর জানতাম না। আর নিজের হবু বউকে অন্য কেউ জড়িয়ে ধরলে কার না রাগ হয়। আমি কি জানতাম এটাই আব্দুল ভাইয়া? সবুজ আর আতিয়ার কথা শুনে আব্দুলের কাজিনরা হাসতে হাসতে বলল, আহারে ভাইয়া, তোর কপাল পুড়ে গেল, বিয়ের আগেই বড় ভাইয়ের গায়ে হাত। আমার মনে হয় না ভাইয়া তোকে মেনে নেবে। আহারে, তোর জন্য অনেক মায়া লাগছে। এত রেগে যাওয়ার কি আছে? সবুজ অনেক ভালো ছেলে, আপনাদের দুই ভাইয়ের থেকে শত গুণে ভালো আছে। আর আতিয়াও যখন পছন্দ, সেখানে আপনি না করার কে? আমি কখন না করলাম? তো আতিয়ার উপরে রেগে আছেন কেন? মন চাইছে তাই। 8 দিনের ভিতরে একবার এই বিষয়ে আমাকে বলা প্রয়োজন মনে করলো না? আপনি মনে হয় জানেন না আপনার বোন আপনাকে দেখে কতটা ভয় পায়। আব্দুল, আতিয়ার উপর রাগ করিস না, ও বলে দিয়েছে তুই রাজি না হলে ও বিয়ে করবে না। আপনারা সবাই রাজি, আর আমার বোনও রাজি, সেখানে আমি কেন না করব? আর আমার একদিক দিয়ে ভালো হলো, আমার বোন আমার চোখের সামনে থাকবে। আর রনি কোথায়? ওকে তো দেখছি না। রনি সিঁড়ি ভেঙে নিচে নামতে নামতে বলল, এই তো আমি। তা আব্দুল, তোকে আমি বড় ভাই বলবো নাকি নাম ধরে ডাকবো? তোদের আমি বড়, আমাকে বড় ভাই বলবি, এইটাই তো স্বাভাবিক। ওকে বড় ভাই আমার, বাট তুই আমাকে আগেই অনেক মেরেছিস, সেই সব প্রতিশোধ নিব। আই উষ্টা মেরে উগনটা পাঠিয়ে দেই। আব্দুল রনির কথা শুনে সবাই হাসতে লাগলো। রনির মেয়ে একজন লোকের সাথে ভেতরে ঢুকে নীলাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, সাগর ভাই কিন্তু আমাকে আবার মারছে, আমি আর যাব না। ভাইয়ের সাথে দুষ্টুমি করস কে? সব সময় খালি আমার দোষ দাও কেন? আরিয়ান ভালো, আর তোমার আব্বুর বাড়ি আমি আর যাব না। ওই যেন আমাদের বাসায় না আসে, বলে দিলাম। আব্দুল হা হয়ে পিছিরার দিকে তাকিয়ে কথাগুলো শুনে ফিক করে হেসে দিয়ে বলে, আল্লাহ রে আল্লাহ, এই পিচিটা কে এত তেজ? এইটা রনির মেয়ে, ওর কাণ্ড দেখলে সারা দিন হাসতে থাকবি। রনির মেয়ে আব্দুলের দিকে তাকিয়ে বলে, এক্সকিউজ মি, আপনি কে? আপনাকে তো আগে দেখি নাই। মাইশা মার খাবে, উনি তোমার বড় আব্বু হয়, বেয়াদবি করবে না একদম। মাইসা ডাক শুনে আব্দুলের বুকের ভেতরে ধুক করে উঠল।
মাইসা কোমরে হাত দিয়ে রেগে নাক ফুলিয়ে আব্দুলের সামনে এসে বলে, ও আপনি সেই ব্যক্তি, আপনার উপরে আমি অনেক রেগে আছি। আপনি আমার দাদিমা, দাদুকে আর আমার আম্মুকে, আরিয়ানের আম্মুকে সবাইকে কান্না করিয়েছেন। বাট আপনাকে দেখে তো মোর অনেক ভালো মানুষ মনে হচ্ছে, এমন পচা কেন আপনি? আব্দুল মাইশাকে কোলে তুলে সারা মুখে চুমু দিতে লাগলো। মাইশা নামার চেষ্টা করতে লাগলো। আব্দুল জোর করে চুমু দিতে লাগলো আর বলল, সরি 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 আম্মা জান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মাইশা ক্লান্ত হয়ে বলল, আচ্ছা হইছে হইছে, আমাকে আর সরি বলতে হবে না। যাদের কান্না করিয়েছেন তাদের সরি বলেন, আর আমার চকলেট ছাড়া আমার রাগ কমবে না। আব্দুল পকেট থেকে একটা চকলেট বের করে মাইশাকে দিল, আরেকটা আরিয়ানকে দিলে আরিয়ান বলল, আব্বু আমাকে কোলে নাও। আব্দুল আরিয়ানকে আরেক হাত দিয়ে কাঁধে তুলে নিল। আব্দুল মাইশাকে বলল, এখন কি ক্ষমা পেতে পারি? মাইশা চকলেট খেতে খেতে বলে, হ্যাঁ, বাট আমাদের জন্য প্রতিদিনই চকলেট নিয়ে আসতে হবে। আব্দুল মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। সবাই ওদের কথাবার্তা শুনে হাসতে লাগলো। রনি বলে ওঠে, ভাইয়া নামিয়ে দে দুইটাকে, আর আমার মেয়েটা মায়ের মতো পাকনা বেশি। দুজনের ভিতরে ঝগড়া লাগলে সবাই হাসতে শুরু করলো। আরিয়ান মাইশা উপরে চলে গেল। নীলার আব্বু আব্দুলের সামনে এসে মাপ চাইতে গেলে আব্দুল বাধা দিয়ে বলল, আঙ্কেল কি করছেন? অতীত নিয়ে আর কিছু ভাবতে চাই না, আর প্লিজ আমার থেকে ক্ষমা চাইবেন না। এইসব করে কি হবে? আর আপনার উপরে রেগে থাকলে বা প্রতিশোধ নিলে তো আর আমার আম্মু ফিরে আসবে না। শুধু একটাই কথা বলবো, আর কখনো কারো ক্ষতি করবেন না। আব্দুলের কথা শুনে নীলার আব্বু কান্না করতে লাগলো। আব্দুলকে জড়িয়ে ধরলো। আব্দুল ওরাকে শান্ত করলো। নীলা আব্দুলকে জড়িয়ে ধরতে গেলে আব্দুল সরিয়ে দিয়ে বলল, আমাকে একদম টাচ করবেন না, আমি আপনার উপরে রেগে নাই। আব্দুল, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কারো উপরে রেগে নেই, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন আসে না। সবাইকে মাফ করে দিচ্ছেন, নীলাকে দিলে কি সমস্যা? রেগে থাকলে তো ক্ষমা করব। রেগে নেই, বাট ঘৃণা তো করো। আব্দুল কিছু বলল না। রনি বলে, আচ্ছা ভাইয়া, যা রুমে যা। ভাবি আব্দুলকে নিয়ে রুমে যান। আব্দুল প্রিয়াঙ্কার সাথে রুমে চলে গেল। আব্দুল খাটে বসলে প্রিয়াঙ্কা বলল, নীলার সাথে এমন না করলেও পারতেন। আমি তাকে ঘৃণা করি, রাগ করি নাই, অভিমানও করি নাই। রাগ ও অভিমান করলে মানুষটাকে ক্ষমা করা যায়, আর যার প্রতি একবার ঘৃণা আসে আমি তার আশেপাশেও থাকতে পছন্দ করি না। শুধুমাত্র ভাইয়ার বউ বলে থাকতে হচ্ছে, আর তার বিষয়ে আর একটাও কথা শুনতে চাই না। তার মেয়েকে এত আদর করলেন, যেভাবে আদর করলেন এতে বোঝা যায় আপনি আজও নীলাকে ভালোবাসেন। মাইসা ছোট মানুষ, আর আমার ভাইয়ের সন্তান, আমি তাকে ভালোবাসবো না কেন? ও ভালো, যান ফ্রেশ হয়ে আসেন। গোসল করব। প্রিয়াঙ্কা শার্ট প্যান্ট বের করে দিল। আব্দুল গোসল করে নিল। রাতে সবাই একসাথে খাবার খেয়ে নিল। 8 দিন পর আতিয়া সবুজের সাথে আব্দুল প্রিয়াঙ্কা আবার নতুন করে বিয়ে পড়াতে লাগলো। প্রিয়াঙ্কা আব্বু আম্মু আত্মীয় স্বজন সবাই এসেছে। ওদের বিয়ে পড়ানো শেষ হলে প্রিয়াঙ্কার আব্বু আম্মু আরিয়ানকে কোলে নিয়ে আদর করতে লাগলো। প্রিয়াঙ্কার কাছে গিয়ে ক্ষমা চাইলে প্রিয়াঙ্কার চুপ থাকতে না পেরে ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আব্দুলের অনেক ভালো লাগলো। প্রিয়াঙ্কার আব্বু আম্মুর সাথে সব ঝামেলা মিটে গেল। প্রিয়াঙ্কা আব্বু আম্মু আব্দুলের কাছে আসলে আব্দুল সবার থেকে ক্ষমা চাইল। প্রিয়াঙ্কার আব্বু আম্মু আব্দুলকে বুকে জড়িয়ে নিল। সবাই এক হয়ে আড্ডা দিতে লাগলো। রাত 12টার দিকে আতিয়া প্রিয়াঙ্কাকে বাসর ঘরে রেখে আসলো। আব্দুল রনি থেকে ওর কাজিনরা টাকা চাইতে লাগলো। আব্দুল জোর করে 15,000 টাকা দিয়ে দৌড়ে রুমে ঢুকে পড়ল। আব্দুল দরজা লাগিয়ে দিয়ে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে যেতে লাগলো। প্রিয়াঙ্কা বলে ওঠে, একদম আমার কাছে আসবেন না, আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিলাম না। যাক বাবা, আমার কথাগুলো আমাকে শোনাচ্ছ? আমিও আমার অধিকার জোর করে নিতে পারি। আমিও চুল ধরে ছাড়িয়ে দিতে পারি। আমিও জোর করে কিস করতে পারি। রাগ করে সরিয়ে দিব নাকি? উল্টা সুখের সাগরে নিয়ে যাব। সাহস থাকলে আমার কাছে এসে দেখান। ওয়েট। আব্দুল প্রিয়াঙ্কার কাছে গেলে চাকু ধরলে আব্দুল হাত ধরে চাকু নিয়ে সরিয়ে দিয়ে ঘোমটা তুলে জোর করে কিস করল। প্রিয়াঙ্কার চুল টেনে ধরলে আব্দুল খাটের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুহাত খাটের সাথে চেপে ধরে ঠোঁটে আলতো করে কিস করতে বলল, ওলে ওলে বাবু আমার, এই শক্তি নিয়ে আমাকে আটকাতে এসেছো? দূর ছাড়ো, ব্যথা লাগছে। কচু আস্তে ধরো।
আমাকে কি আসতে ধরেছিলেন? হাতে দাগ বসে দিয়েছিলে? ভালো করছি, আমার জামাই হয়ে অন্য মেয়ের কথা ভাবে আর তোমাকে আদর করব, তাই না? এখন তো তোমাকে ছাড়া কাউকে নিয়ে ভাবি না, তাহলে মিষ্টি বউ হয়ে যাও। আব্দুলের কথা শুনে প্রিয়াঙ্কা ধাক্কা দিয়ে নিচে ফেলে কিস করতে শুরু করে দিল। দুজন ফিক করে হেসে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। আজকের গল্প এখানেই শেষ করলাম। পরবর্তী কোনো গল্পতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।